আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের ন্যায় বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখতেই পাচ্ছ। বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ অন শর্ট এমসিকিউ। আজকে 150 প্লাস প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ানো হবে এবং এই ক্লাসটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ কমন পাবে। তোমরা শুরুতে জানিয়ে দাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছো। যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করবে তারা আজকের এই ক্লাসে যে ব্যাখ্যা সহকারে পিডিএফ রয়েছে সেটা পেয়ে যাবে। তারা প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে এবং 5 জন করে বন্ধুকে মেনশন করে দাও। আমরা আর 1 মিনিট পর মূল ক্লাসটি শুরু করব। আজকের ক্লাসটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসে বা কোন কোন প্রশ্নের সম্মুখীন তোমরা হবে তার একটা পূর্ণাঙ্গ ধারণা তোমাদের হয়ে যাবে বাংলা অংশের জন্য। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, গত বছর প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এই ম্যারাথন ক্লাসগুলো থেকে কিন্তু সর্বোচ্চ কমন এসেছে এবং সেই কমনের সংখ্যাটা যদি বলি তাহলে সেটা কিন্তু তোমার হুবহু কমন এসেছে। প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে যেভাবে পড়াবো তুমি প্রতিটা সেকেন্ড সেভাবে শুনবে এবং যেগুলো নোট করতে বলবো অবশ্যই খাতায় নোট করবে। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, আগে যদি বলি আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদী তার ঘর, এ চরণে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা কয়েকভাবে কিন্তু আসতে পারে। তোমার একটা কবিতা থেকে একটা লাইন উঠিয়ে দিয়ে বলবে এই আলোচ্য লাইনটি বা আলোচ্য পংক্তি বা আলোচ্য উক্তিটি তোমার পঠিত কোন কবিতা থেকে চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই ধরনের প্রশ্ন আসতে পারে কোন কবিতা থেকে? 18 বছর বয়স কবিতা থেকে, এরপর আসতে পারে প্রতিদান থেকে বা সোনাত্তরী কবিতা থেকে। গতবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যারা গ ইউনিটি আছে তাদের জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে। তাহলে প্রথম প্রশ্নটি উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা দিয়ে দিব। বলেছে দেখো, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এ চরণে, চরণ বানান এখানে মধ্যাহ্ন ন হবে, চরণে কি বোঝানো হয়েছে? পরোপকার, আত্মগ্লানি, সর্বংসহা মনোভাব এবং কৃতজ্ঞতাবোধ। সর্বংসহা মনোভাব অর্থ হচ্ছে সবকিছু মানে সহ্য করে এগিয়ে চলা, সবকিছু সহ্য করে। অনেক বইয়ে দেখবা উত্তরটা সর্বংসহা মনোভাব দেওয়া আছে বা অনেক বইয়ে পরোপকার দেওয়া আছে। বলো কোনটা সঠিক উত্তর হবে? আজকে যে 150টি প্রশ্ন রেখেছি এখান থেকে তুমি এতটুকু আশ্বস্ত রাখতেই পারো বা বিশ্বাস করতেই পারো, এখান থেকে তুমি হবো 8 বা 10 মার্ক কমন পাবে। সকল বিশ্ববিদ্যালয় মিলে আমি বললাম এই সংখ্যাটা। ঢাবিতে তো পাবেই এবং ঢাবি সহ রাবি, চবি জাতীয় বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনাতে এবং ঢাকায় কিন্তু লিখিত অংশ রয়েছে। আমরা গতবার প্রশ্ন বিশ্লেষণ করে যেটা দেখলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু শর্ট তোমার করছেন যেটা জ্ঞানমূলক অংশ আকারে আসে, সেগুলো আজকের ক্লাসের মাধ্যমে সলভ হবে। ক্লাসের পিডিএফ কোথায় পাবে ব্যাখ্যা সহকারে? জিলানী স্যার পেজে এটা পেয়ে যাবে। আমি জিলানী হোসেন জয়, আমরা 411 জন আছি। তাহলে দেখো সঠিক উত্তর এটা হচ্ছে পরোপকার হবে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যেখানে হিংসা প্রতিহিংসা ব্যতি রেখে একটা এমন একটা পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা সেখানে ব্যক্ত হয়েছে, সেখানে কোনো রাহাজানি, কোনো হিংসা কোনো কিছু থাকবে না। সেখানে কি থাকবে বলো তো? মানে সবাই তোমাকে একজন আঘাত করেছে তার প্রতিদানে তুমি আঘাত করবে, এটা না, এটা হচ্ছে প্রতিদান কবিতা, দানের বদলে দান বলা হয়েছে এখানে।
এবং এখান থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। সঠিক উত্তর তাহলে কি হবে, আমার এই ঘর ভাঙিয়াছে, অর্থাৎ আমার ঘর যে ভেঙে দেয় তার ঘর আমি বাঁধার জন্য ব্যতিব্যস্ত থাকি, অন্যকে উপকার করার জন্য আমি সবসময় ব্যস্ত থাকি। এটা দেখো সঠিক উত্তর হবে পরোপকার। অনেক বইয়ে কিন্তু সর্বং সম অনুভব আছে, যদি তোমার হচ্ছে পরোপকার না থাকে সেই ক্ষেত্রে তোমরা সঠিক উত্তর করবা গ। তাহলে সঠিক উত্তর এখানে হবে পরোপকার হবে। কি হবে, পরোপকার। ধন্যবাদ যারা ক জানিয়েছে। আমরা অনেক প্রশ্ন আজকে আলোচনা করব। এরপরেরটা দেখো, এখানে আমি 100% দিয়ে রাখছি, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এটা কমন পাবা এবং প্রশ্নটা কেমন আসতে পারে সেটা একটু দেখার চেষ্টা করো। এখানে আমি 100% দিয়ে রাখছি, এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে হুবহু কমন পেয়ে যাবা। দেখো বলেছে মানসী, সোনাত্তরী, বলাকা, শেষ লেখা কাব্য গ্রন্থগুলো কোন কবির রচনা। প্রশ্নটা এমন আসবে, দেখো প্রশ্ন বলবে তোমার শেষের কবিতা, প্রশ্ন বলবে শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা কোন ধরনের সাহিত্যকর্ম। তাহলে দেখো শেষের কবিতা এটি কি বলতো, উপন্যাস। কার এটা, রবি ঠাকুরের। শেষের কবিতা এটি হচ্ছে উপন্যাস। প্রশ্নটা এমন আসবে শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা কোন ধরনের সাহিত্যকর্ম, তাহলে সেটা কি হবে, কাব্যগ্রন্থ। এবং এর পাশাপাশি আরো দেখো মানসী, সোনাত্তরী, আমরা যে সোনাত্তরী কবিতা পড়ি এটি কিন্তু বলতো কি হবে, কাব্যগ্রন্থ হবে। কি হবে, কাব্যগ্রন্থ। তাহলে কি হবে, এখানে সঠিক উত্তর দেখো রবি ঠাকুর হবে। এর পাশাপাশি আমাদের আরো যে তথ্যগুলো জানতে হবে, যেমন শেষের কবিতা আছে, গোরা আছে, চতুরঙ্গ আছে, মালঞ্চ আছে, 4 অধ্যায় আছে, এইগুলো হচ্ছে তোমার উপন্যাস রবি ঠাকুরের। দেখো অন্যান্য বছরের ন্যায় ঢাবির পরীক্ষার পর কমপক্ষে 1 মাস তোমরা সময় পেতে যে জাহাঙ্গীরনগর বা রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে, কিন্তু এবছর ঢাবির পরীক্ষাও সব দেখো ডিসেম্বর টু জানুয়ারি এর মধ্যে হয়ে যাবে। সেক্ষেত্রে জাহাঙ্গীরনগরে দেখো এই ধরনের প্রশ্ন তুমি পাবে, ঢাবিতে তো পাবেই। দেখা গেল ঢাবিতে এই ধরনের প্রশ্ন থাকছে, একটা মানে অপশন থাকবে আর কি, কিন্তু ঢাবিতে কি হয়, একসঙ্গে অনেকগুলো কাব্যগ্রন্থের নাম দিয়ে তোমার কাছে জানতে চাইতে পারে। তাহলে দেখো মানসী, সোনাত্তরী, বলাকা, শেষ লেখা এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ, শেষের কবিতা এটি হচ্ছে উপন্যাস। এর পাশাপাশি আরো যেগুলো জানতে হবে, 4 অধ্যায় আছে, গোরা আছে, চতুরঙ্গ আছে, মালঞ্চ আছে, এগুলো হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস। আমার সাথে সময় দাও, আমি তোমাদের জীবন থেকে আমি 1.5 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ কমন পাবে, এতটুকু নিশ্চিত তুমি থাকো, এবং পরীক্ষার হলে এই ক্লাসগুলোর কথা মনে পড়বে। এরপরেরটা দেখো, বলেছে ঘুম নেই পূর্বাভাস মিটে করা অভিযান কোন কবির রচনা। খুবই গুরুত্বপূর্ণ। 1000 জন হলে তোমরা যা চাও প্রয়োজনে, আমি আজকে এখানে 150টা আছে, 500টা প্রশ্ন তোমাদেরকে এইভাবে ব্যাখ্যা সহকারে পড়াবো, এর বাইরে আর একটা প্রশ্ন পড়ার দরকার নাই। প্রত্যেকে শেয়ার করে দাও। অনেকে বলেছে ওই ক্লাসের পিডিএফ দেখো, আমার আইডি থেকে কমেন্ট করেছি আমি, জিলানি স্যার থেকে কমেন্ট করেছি, ওইখানে তোমরা পেয়ে যাবে, জিলানি স্যার পেয়ে যাবে। দেখো তাহলে ঘুম নেই পূর্বাভাস মিটে করা হরতাল, এখানে আরেকটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে হরতাল। ঘুম নেই পূর্বাভাস মিঠে করা হরতাল এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। কার বলতো, সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। খুবই গুরুত্বপূর্ণ, সুকান্ত ভট্টাচার্যের। এবং প্রশ্নটা এমন আসতে পারে, হরতাল এটা এর কোন ধরনের সমাস, একটু জানাও তো হরতাল কোন সমাস। যেহেতু মানে সামনে আসছে এই জন্য আমি বলে দিচ্ছি, ঘুম নেই পূর্বাভাস মিটে করা হরতাল অভিযান। আরেকটা দেখো, সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদ বিরোধী, সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সঙ্গের সাথে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করে, আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করে। এখানে আমি 7 স্টার দিয়ে রাখছি, কোনো না কোনো বিশ্ববিদ্যালয় হুবহু কমন পাবে। এবং কমন পাওয়ার পর আমরা কিন্তু এইভাবে এসএস নিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি বলেছিলাম ক্লাসে কমন এসেছে। দেখো তাহলে দেখো, এই যে ঘুম নেই পূর্বাভাস মিটে করা হরতাল অভিযান এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম, এবং তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সঙ্গের সাথে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। এবং প্রশ্ন আসতে পারে, সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? মাত্র 21 বছর বয়সে যাদবপুর টিবি হাসপাতালে মারা যান 1947 সালের 12ই মে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলতো, সুকান্ত ভট্টাচার্য। এর পাশে দেখো আরো অনেক তথ্য তুমি জানতে পারলে, এইভাবেই তুমি পড়বে। পরের প্রশ্নটি দেখো, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং এ পংক্তির রচয়িতাকে। উত্তর করতে থাকো, এর পাশাপাশি যেই অংশটুকু লাগবে সেটা আমি দিচ্ছি। তোমার কাছে জানতে চাইতে পারে যে 21-এর এই যে ফেব্রুয়ারি 1969 যে কবিতা আছে,
ফেব্রুয়ারি 1900, আমি সংক্ষেপে লিখছি, ফেব্রুয়ারি 1969 যে কবিতাটি আছে সেখানে দেখো যদি বলে ভাষা শহীদ কতজন, ভাষা শহীদ, তাহলে ভাষা শহীদ হবে দুইজন, সালাম আর বরকত। কি হবে বলতো? সালাম আর বরকত, এই দুইজন ভাষা শহীদের নাম এখানে আছে। এবং মূল বইয়ে সালাম এবং বরকত সম্পর্কে যে লাইনগুলো আছে, সালামের চোখ আজ কি, সালামের মুখ আজ কি, এই ধরনের, এবং ঘাতকের থাবার সম্মুখে বুক পথেকে শূন্যে ফ্ল্যাগ লেখে। এখানে আমি দুইটা নিয়ম তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, আমরা যখন ফ্ল্যাগ দেখি মানে পতাকা দেখি তখন আমরা কি করি বলতো? সালাম দিই। তাহলে মনে রাখবে শূন্যে ফ্ল্যাগ তোলে হচ্ছে সালাম, আর ঘাতকের থাবার সম্মুখে বুক পথেকে। তাহলে দেখো আমরা যখন বুক লিখি এখানে কি আছে? দেখো ব আছে। আর এর পাশাপাশি দেখো আমরা যখন বরকত লিখি, বরকত, বরকত বানানো দেখো এখানে কি আছে? ব আছে। তাহলে মনে রাখবে ঘাতকের থাবার সম্মুখে বুক পথে হচ্ছে বরকত, আর শূন্যে ফ্ল্যাগ তোলে হচ্ছে সালাম। আর যদি বলা হয় কতজন শহীদের কথা বলা হয়েছে, ভাষা বলবে না, তখন হচ্ছে 3 জন শহীদের কথা বলা হয়েছে। কয়জন বলো তো? 3 জন। এই দুইটা তথ্য থেকে একটা প্রশ্ন তোমরা পাবা। ভাষা শহীদ বললে 2 জন হবে, আর ভাষা শহীদ যদি না বলে তাহলে 3 জন। আসাদুজ্জামান আছে, মতিউর আছে, আর শামসুজ্জোহা আছে। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে দেখবা মূল প্রশাসনিক যে ভবন তার সামনে বৃত্তাকার জোহা চত্বর আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওই সে জোহা চত্বরের সে শামসুজ্জোহা। এর পাশাপাশি মনে রাখবা যদি বলা হয় ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের চেতনার রং, সেটা তো হচ্ছে তোমার 21-এর কৃষ্ণচূড়া। এখানে বলা হয়েছে যদি বলা হয় চেতনার রং কি, তাহলে 21-এর কৃষ্ণচূড়া হবে। আর যদি বলা হয় হৃদয়ের হরিত উপত্যকা বলতে কি বুঝিয়েছে? হৃদয়ের হরিত উপত্যকা এটা দ্বারা কি বুঝিয়েছে একটু জানাও। আর এখানে সঠিক উত্তর হবে দেখো শামসুর রহমান। তোমার অপশনে শামসুর রহমানও থাকতে পারে, কিন্তু এখানে খেয়াল করবা রাহমান, রাহমান আকারটা খেয়াল করবা। শেয়ার না করলে পিডিএফ পাবা না। কমপক্ষে 5টা শেয়ার এবং 10 জন বন্ধুকে মেনশন করতে হবে, তবেই পিডিএফ পাবা আজকের ক্লাসের, অন্যথায় পাবা না। এবং পিডিএফ কোথায় পাবা শেষ মুহূর্তে আমি বলে দিব। এবং আমাদের যে কোর্সগুলো চলমান রয়েছে, আমাদের কোর্সে কিন্তু এইভাবে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ানো হবে। ও হৃদয়ের হরিত উপত্যকা সেটা হচ্ছে পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে। হৃদয়ের হরিত উপত্যকা যদি সাধারণ অর্থ জানতে চাই তাহলে সেটা সবুজ, যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, সেটাকে বোঝানো হয়েছে। যদি বলা হয় এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে তখন সেটা পূর্ব বাংলা হবে। আর সেই ফুল আমাদেরই প্রাণ, হ্যাঁ অবশ্যই জিএসটিতে সর্বোচ্চ কমন পাবা। সেই ফুল আমাদের প্রাণ, এই সেই ফুল দ্বারা বুঝিয়েছে দেখো বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। বাংলা ভাষা, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বলা হয়েছে কমলবন শব্দের অর্থ কি। তোমাদের গুরুত্বপূর্ণ শব্দার্থ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা থাকবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 2টা পেতে পারো। মূল বই থেকে তো প্রশ্নগুলো করা হবে। সেক্ষেত্রে দেখো 5 থেকে 7টা শব্দার্থ যদি তুমি ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে এখান থেকে কমন পাবে। সেই শব্দার্থগুলো কোনগুলো? এখানে আছে দেখো, একটা হচ্ছে কমলবন, এরপরে আরেকটা দেখো যদি বলা হয় কিংবদন্তি, এগুলো থেকে কমন পাবা, এর বাইরে আর পড়ার দরকার নাই। কিংবদন্তি। এরপরে থাকতে পারে নিধাক শব্দের অর্থ কি? নিধাক। এরপর আসতে পারে কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি। এরপর আসতে পারে দেখো বিলাসী। বিলাসী গল্পে কিছু শব্দ অর্থ আছে। কলিযুগ, কলিযুগ এইগুলো একটু দেখবা। কলিযুগ, সত্যযুগ, এখান থেকে প্রশ্ন আসবে। কলিযুগ, সত্যযুগ বলতে কি বোঝানো হয়েছে? আর উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ কি? তারপর হচ্ছে নেহারি শব্দের অর্থ কি? নেহারি। হ্যাঁ মোটামুটি এইগুলো থেকে তোমরা একটা আমার কমন পাবা। সেটা কি কি দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে সঠিক উত্তর কমলবন শব্দের অর্থ হচ্ছে পদ্মবন। আর গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো দেখো, কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি হবে। কি হবে? জনশ্রুতি। নিধাক শব্দের অর্থ গ্রীষ্ম হবে। নিধাক শব্দের অর্থ কি হবে? গ্রীষ্ম হবে। আরেকটা কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। উত্তরী শব্দের অর্থ চাদর। নিহারি শব্দের অর্থ প্রত্যক্ষ করে বা দেখে। আর কলিযুগ, সত্যযুগ এই দুইটা পড়ে নিবা। আর অপরিচিতায় এবং আমার পথ প্রবন্ধে যেমন শব্দ অর্থ আছে আগুনের সম্বর্জনা শব্দের অর্থ কি? এটা গুরুত্বপূর্ণ। আগুনের সম্বর্জনা শব্দের অর্থ কি? আর আগুনের ঝান্ডা অর্থ কি? এই দুইটা, আগুনের ঝান্ডা আর সম্বর্জনা শব্দের অর্থ কি? আর মনীষা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আমি এখানে 100% দিয়ে রাখবো। মনীষা শব্দের অর্থ কি একটু জানাও তো। মনীষা অর্থ কি? দেখো এই স্লাইড থেকে তোমরা 1টা মার্ক বা 2টা মার্ক কমন পাবো। আমি চ্যালেঞ্জ দিয়ে রাখছি এবং এখানে আমি 100% দিয়ে রাখছি।
এতটাই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। এরপরে দেখো নিধাক শব্দের অর্থ গ্রীষ্ম হবে, কুহেলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরী শব্দের অর্থ চাদর, নিহারি শব্দের অর্থ দেখে বা প্রত্যক্ষ করে, আর আগুনের সম্মার্জনা সেটা ঘষে মেজে পরিষ্কার করা, আগুনের ঝান্ডা সেটা অর্থ অগ্নি পতাকা। আর মনীষা অর্থ কি তোমরা জানাও। এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ, এটা ফ্রি ক্লাস, প্রত্যেকে জানাও। দেখি কে আগে উত্তর করতে পারে। রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ এগুলো সাজেশন দেন, অবশ্যই এগুলোই সাজেশন, এবং শেষ মুহূর্তে আমরা সাজেশন দিব। ক্লাসের পিডিএফ বারবার বলছো, জিলানি স্যার পেজে, এটাই পেয়ে যাবে। দেখো আমি কমেন্ট করেছি। দেখো এটা তিনটা অর্থ আছে, একটা হচ্ছে মেধা, একটা হচ্ছে মেধা, এরপরে থাকতে পারে মনন, থাকতে পারে মেধা মনন, তারপরে জ্ঞান থাকতে পারে, আর একটা হচ্ছে প্রজ্ঞা। এই প্রজ্ঞাটা কিন্তু বেশি থাকে সঠিক উত্তর হিসেবে। মেধা থাকতে পারে, মনন থাকতে পারে, জ্ঞান থাকতে পারে, প্রজ্ঞা থাকতে পারে। এগুলো হচ্ছে মনীষা শব্দের তোমার হচ্ছে শব্দ অর্থ, এবং এটা তোমার মনীষা এর উচ্চারণও আসতে পারে পরীক্ষায়। পরের প্রশ্নটি দেখো, কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? একটু ঝটপট জানাও। যারা এই প্রশ্নগুলোর উত্তর পারছো তারা এতটুকু নিশ্চিত থাকো যে তুমি বাংলায় প্রায় হচ্ছে 95% মার্ক অলরেডি কভার করে ফেলেছো, সিলেবাস শেষ হয়েছে। এবং আজকে যে 150টা প্রশ্ন, তুমি যদি এখান থেকে কমপক্ষে 100 প্রশ্ন পারো তাহলে তোমার 80% প্রিপারেশন শেষ হয়েছে। এবং আজকে 150টা আলোচনা করা হচ্ছে, এরপর আরও 3 থেকে 4টা ক্লাস পাবা, এইভাবে ম্যারাথন ক্লাস। তোমার প্রস্তুতিটা আরও বেশি মানে ত্বরান্বিত হবে আর কি, সর্বোচ্চ স্তরে যাবে। তাহলে দেখো এখানে কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? আকাঙ্ক্ষা বানান। তোমরা উত্তর করতে থাকো। আকাঙ্ক্ষা বানান দেখো এটা এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে। উজ্জ্বল বানান বহল, এটা ঠিক আছে। ঐতিহ্য, এটা ঠিক আছে। তাহলে এখানে বলেছে কোন শব্দটি ভুল বানানে লেখা রয়েছে, এবং প্রতিটা প্রশ্ন তুমি ভালোভাবে দেখবা ওই প্রশ্নে ভুল বা নয় শব্দটি আছে কিনা, নয় শব্দটি আছে কিনা। এক্সামিনার সবসময় চাইবে যাতে তুমি ভুল করো, এই জন্য এই ধরনের নয় শব্দ বা এই যে ভুল এগুলো যুক্ত করে দিবে। তুমি এটা না দেখে যেটা সঠিক উত্তর সেটা দাগিয়ে আসবা, ভুল করবা। আলটিমেটলি পরীক্ষায় তুমি 0.20 জন্য কিন্তু অনেক 1000 জন বা 2000 জন সিরিয়াল চলে যাবা অনেক পরে, 1 মাস সেখানে সোনার হরিণ। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো আকাঙ্ক্ষা বানান এখানে ভুল আছে, এটা সঠিক উত্তর হবে। এর পাশাপাশি আরও একটা তথ্য তোমাকে জানতে হবে, ঐতিহ্য এটা বানান, এর হচ্ছে উচ্চারণটা কি হবে? ঐতিহ্য এটার উচ্চারণ আসতে পারে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। দুইটা হচ্ছে দ্বিস্বর আছে, একটা হচ্ছে ওই, ওইকে ভাঙলে আমরা পাবো হচ্ছে ও, আর হচ্ছে কি পাবো বলো তো? রস্য ই পাবো। আর হচ্ছে আরেকটা হচ্ছে ও আছে, এটাকে ভাঙলে আমরা পাবো ও আর রস্য পাবো, এটা হচ্ছে দ্বিস্বর বলা হয়। তাহলে এখানে দেখো ওই আছে, তাহলে ওই যেহেতু রয়েছে আমরা সেখানে কি লিখবো বলো তো? এই যে ও আর রস্যই, এটার হচ্ছে বানান, এর উচ্চারণটা দেখো ওই। এরপরে মনে রাখবা উচ্চারণের ক্ষেত্রে যদি হয়জা ফলা থাকে আগে বর্গীয় জ হবে, তারপর হবে ঝ হবে। খেয়াল করো তাহলে এখানে কি হবে? ওই, তারপর হচ্ছে তিজ, ওই তিজ, তারপর কি হবে? ঝ। এটি হচ্ছে বানান, এটি হচ্ছে উচ্চারণ, দুইটাই গুরুত্বপূর্ণ। বাকি 3টা অপশন কেন উত্তর হলো না, বা হচ্ছে ওই তোমার শব্দটা সন্ধিযোগে আসতে পারে কিনা, বা সেটার উচ্চারণ আসতে পারে কিনা, সমাস আসতে পারে কিনা, এটা তোমাকে দেখতে হবে। অনেকেই দেখো নেকলেস, এটা তোমাদের ফুল সিলেবাসে আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন নেকলেস থেকে আসতে পারে যে ফ্রা, ফ্রা শব্দের অর্থ কি? এরপরে আসতে পারে স্যাটিন, স্যাটিন শব্দের অর্থ কি? এবং গতবার সমাজ থেকে প্রশ্ন এসেছে যে হতশ্রী, এটা হচ্ছে কোন ধরনের তোমার হচ্ছে কোন সমাস? এরপরে উচ্চারণে এসেছে উদ্বেগ, প্রশ্নটা এমন ছিল নিচের কোন শব্দের উচ্চারণে ব ফলার উচ্চারণ বহাল আছে? উদ্বেগ। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, দেখো এই যে হতশ্রী এবং উদ্বেগ এই দুইটা শব্দ যারা প্রশ্ন করেছে তারা কোন জায়গা থেকে নিয়েছে? বাংলা প্রথম পত্র থেকেই কিন্তু শব্দগুলো নিবে। এই দুইটা শব্দ যে হতশ্রী এবং উদ্বেগ তোমার পঠিত ফুল সিলেবাসে যে নেকলেস গল্পটি ছিল সেখান থেকে নিয়েছে। তাহলে শব্দগুলো কিন্তু মহাকাশ থেকে বা মহাভারত থেকে নিয়ে আসবে না, তোমার পঠিত বাংলা প্রথম পত্র বই থেকেই নিবে। এজন্য তোমাকে প্রতিটা শব্দ ভালোভাবে পড়তে হবে, এবং আমি ক্লাসে শেষ করে দিব। হতশ্রী, এটা হত হয়েছে সৃজার, এটা বহুব্রীহি সমাস। উদ্বেগ, এটা হচ্ছে উচ্চারণ মানে ব ফলা উচ্চারণটা বহাল আছে, উদ্বেগ।
এরপরে দেখো ফ্রা হচ্ছে ফ্রান্সের যে মুদ্রা সেটা বলা হয়, আর স্যাটিন হচ্ছে রেশমি বস্ত্র। তাহলে এই যে 4টা শব্দ থেকে তোমরা এবছর একটা মার্ক কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কমন পাবা। এর পাশাপাশি দেখো তোমার যদিও বলে দেয় যে শর্ট সিলেবাস থেকে পরীক্ষা হবে, তারপর ফুল সিলেবাস থেকে প্রশ্ন করে, সেটা রাবি চবে এখান থেকে ফুল সিলেবাস থেকে প্রশ্ন পাবা। 7 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, নেকলেস পরনি পড়তে হবে এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা পরনি এটাও পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। সুচেতনা পরনি সেটাও থেকে পড়তে মানে মূল কথাটা জানতে হবে। দেখো গতবার ঢাবিতে তোমার লিখিত অংশে এসেছে গৃহ এর সমার্থক শব্দ, তাহলে গৃহ এই গল্পটি ছিল ফুল সিলেবাসে, তাহলে প্রশ্নগুলো কোন জায়গা থেকে সেট করছে বুঝতে তো পারছো, তাই না? এবার দেখো সত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ, তোমাকে আগে জানতে হবে সত্যবিধান বিষয়টা কি। গতবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন এসেছে। খেয়াল করো, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন নয়ের সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে, আর বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন শয়ের সঠিক ব্যবহারকে বলা হয় সত্যবিধান বলে। কি বলা হয় বলো তো? সত্যবিধান বলা হয়। তাহলে এটা মনে রাখবা অবশ্যই, তৎসম শব্দ এটা মনে রাখবা। তৎ মানে তার, সম মানে সমান, সংস্কৃতের সমান। তৎ মানে দেখো তৎ মানে তোমার হচ্ছে সম, আর হচ্ছে এই যে তার বোঝায়, আর সম মানে হচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতের সমানকে বলা হয় তৎসম। তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত মধ্যাহ্ন শয়ের সঠিক ব্যবহারকে কি বলা হয় বলতো? সঠিক ব্যবহারকে বলা হয় এই সত্যবিধান বলা হয়। তাহলে এখানে বলেছে যে সত্যবিধান অনুসারে শুদ্ধ বানান কোনটি, বলো। ব্যাখ্যা সহ পিডিএফ জিলানি স্যার পেজে পেয়ে যাবা, এখানে পোস্ট করে দিব, আর এখানে ক্লাস ব্যাখ্যা সহকারে পড়িয়ে দিচ্ছি আমি। তাহলে এখানে দেখো আমরা জানি যে রেফের পর মধ্যাহ্ন স বসে, এখানে দেখো যে আকর্ষণ বানানে কি হয়েছে, এই যে সঠিক উত্তর তাহলে এখানে কি হবে? ক হবে, সঠিক উত্তর হবে ক। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন শয়ের সঠিক ব্যবহারকে বলা হয় সত্যবিধান। এরপরে বলেছে কোন বাক্যটি শুদ্ধ, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা জগন্নাথে লিখিত আছে, সেখানে দেখো লিখিত অংশে যে প্রশ্নগুলো থাকবে তোমার 8টা বাক্য দিয়ে থাকতে পারে, সেখান থেকে 5টা শুদ্ধ করে লিখতে হবে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গ ইউনিটে পরীক্ষা দিবা বা খ ইউনিটে এ ধরনের প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে দেখো এখানে বলেছে কোন শুদ্ধ বাক্য কোনটি। এর পাশাপাশি যে এখান থেকে আসতে পারে, যেমন গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে, এই যে আমরা যে দন্ত শয় বা লিখি, মনে রাখবা যখন শুধু দন্ত স থাকবে তখন তার অর্থ হবে সাথে, সাথে বা কি হবে বলতো? সহিত অর্থ হবে, সাথে বা সহিত অর্থ হবে বা সঙ্গে। আর যখন দন্ত শয় ব ফলা থাকবে তখন তার অর্থ হবে নিজ বা মাই সেলফকে বোঝায়, নিজ বা মাই সেলফকে বোঝায়। যে বলে না তিনি সস্ত্রীক ঢাকায় বেড়াতে গিয়েছেন, আচ্ছা সে ঢাকায় বেড়াতে যাবে তার নিজের স্ত্রীকে নিয়েই তো যাবে, তাই না? তখন এই দন্ত স হবে, দন্ত শয় বা ফলা হবে না। তাহলে প্রশ্নগুলো কেমন আসতে পারে দেখো, এই যে সবান্ধব, সবান্ধব, তারপরে থাকতে পারে দেখো সপরিবার, সবান্ধব সপরিবার, আরেকটা হচ্ছে সস্ত্রীক, সবান্ধব সপরিবার আর সস্ত্রীক। এক্ষেত্রে মনে রাখবা এখানে এই 3টাই ভুল, এখানে শুধু দন্ত স হবে। কি হবে বলো তো? দন্ত স হবে। যদি প্রশ্ন আসে তাহলে এই 3টা থাকবে, এই 3টাই কিন্তু ভুল। আমরা 700 জন যুক্ত হয়েছি, আমাকে 1 ঘন্টা সময় দাও, তুমি সর্বোচ্চ কমন পাবা এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। এবং আরও যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো প্রতিনিয়ত মনোযোগ সহকারে করবা। তাহলে এখানে দেখো ছেলেটি ভয়ানক মেধাবী, ভয়ানক হবে না, সাংঘাতিক হবে না, মারাত্মক হবে না, সঠিক উত্তর হবে অত্যন্ত মেধাবী। এর পাশাপাশি তোমাকে জানতে হবে যখন দন্তস্ব থাকবে তখন তার অর্থ হবে সাথে বা সহিত অর্থ হবে, আর যখন ব ফলা থাকবে তখন তার অর্থ হবে নিজ বা মাইসেলফ বোঝাবে। তাহলে প্রশ্নগুলো কেমন আসবে? তিনি সবান্ধব বেড়াতে গিয়েছেন, তিনি সপরিবার ঢাকায় গিয়েছেন, তিনি সস্ত্রীক কক্সবাজার বেড়াতে গিয়েছেন। তাহলে এখানে দন্ত শয় বা ফলা হবে না, শুধু দন্তস্ব হবে। এত ইজি অপশন না, এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন, কয়েকটা প্রশ্ন, কঠিন প্রশ্নের মধ্যে একটা সহজ প্রশ্ন দিবেই। তুমি ওই ক উত্তর দেখাতে যে খ উত্তর করবা, এটাই তুমি ভুল করবা। এরকম ফ্রি ক্লাস হইলে ভালো ভালো হয়, অনেক কষ্ট হয় আমাদের ক্লাসগুলো হচ্ছে কন্টিনিউ করতে। সেক্ষেত্রে তোমাদের যদি রেসপন্স না থাকে, ক্লাস দেখছো দেখো প্রায় 700 জন, শেয়ার হচ্ছে মাত্র 149টা। তোমাদের জন্য এই যে ক্লাসটা সাজাতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে,
এবং অনেক দূর থেকে মানে এসে ক্লাস নিতে হচ্ছে শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এবং এটা তো আমরা পেইড ব্যাচও নিতে পারতাম, তাই না? আমরা পেজে দিচ্ছি, সবাই যাতে দেখো আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলো কেমন হয়। এরপরে দেখো, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এ কথাটি যে রচনায় আছে। হ্যাঁ, আমার আইডি থেকে একটা কমেন্ট করেছে, আমার আইডি হচ্ছে এমডি জিলানি হাসান জয়, এটা হচ্ছে আমার আইডি। অন্য কোনো আইডিতে মানে যদি সমস্যা থাকে কোনো প্রশ্নে বা বুঝতে, সেটা আমাকে জানিয়ে দিও। এবার দেখো, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এই ধরনের প্রশ্ন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শূন্যস্থান টাইপেও কিন্তু আসতে পারে। এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে দেখো, বিলাসী হৈমন্তী অপরিচিতা মাসি পিসি, উত্তর করতে থাকো। এর পাশাপাশি তোমাকে যেটা জানতে হবে, দেখো এই অপরিচিতা গল্পে কিন্তু তোমার যৌতুক প্রথা কোফাল যেটা, সেটা ফুটে উঠেছে। এবং আমরা দেখতে পাই যদি বলা হয় বিলাসী গল্পে কোনটা ফুটে উঠেছে, দুইটা তথ্য এবার পরীক্ষা আসতে পারে। দেখো এই যে বিলাসী গল্পে, এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপরিচিতা। বিলাসী থেকে দুইটা তথ্য জেনে নাও। বিলাসী গল্পে ফুটে উঠেছে একটা জাতিভেদ প্রথা, জাতিভেদ প্রথা ফুটে উঠেছে, জাতিভেদ প্রথা। আরেকটা মনে রাখবা, এখানে দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা ফুটে উঠেছে, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা ফুটে উঠেছে, প্রেম, এটা মনে রাখবা। আর যদি বলে মাসি পিসি, প্রত্যেকটা মানে গদ্য পদ্য থেকে তোমাদের ঢাবিতে গতবার 8 থেকে 9টা প্রশ্ন এসেছিল, এবছরও আসতে পারে। প্রথম পত্র থেকে প্রশ্নের সংখ্যা বেশি থাকবে এবং প্রত্যেকটা ধরে ধরে পড়াবো। মাসি পিসি এখানে পুরুষতান্ত্রিক সমাজে যে নারীর অবমাননাকর অবস্থা, সেটা আমরা এখানে দেখতে পাই এবং এখানে সেটা ফুটে উঠেছে। তাহলে এখানে সঠিক উত্তর দেখো গ হবে। আর এর পাশাপাশি এই দুইটা তথ্য জেনে নাও। বিলাসীতে এটা হচ্ছে জাতিভেদ প্রথা এবং দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা ফুটে উঠেছে। পরের প্রশ্নটি রেইনকোট থেকে, কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে বলো। অপরিচিতা শুরুতে আছে তো এই জন্য অনেকেই পড়েছে, এই জন্য পারো আর কি। রেইনকোট থেকে কেমন প্রশ্ন আসতে পারে? এটি হচ্ছে 1995 সালে, 1995 সালে জাল স্বপ্ন স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গ্রন্থটি কিন্তু প্রকাশিত হয়। এবং প্রশ্ন আসতে পারে রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক, খুবই গুরুত্বপূর্ণ, 100% দিয়ে রাখছি, কোনো না কোনো জায়গায় এটা পেয়ে যাবে। তাহলে দেখো রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে, তোমরা জানাতে থাকো। এর পাশাপাশি দেখো রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো তিনটা অপশনে, তিনটাও থাকতে পারে বা দুইটাও থাকতে পারে, তিনটাই লিখে দিচ্ছি। একটা হচ্ছে উষ্ণতা, একটা হচ্ছে উষ্ণতা, আর একটা হচ্ছে সাহস, উষ্ণতা সাহস, আর একটা হচ্ছে দেশপ্রেম। উষ্ণতা সাহস আর একটা কি হবে বলো তো, তোমার দেশপ্রেম। দেখো দেশপ্রেম এটি হচ্ছে বানান, যদি তোমাকে বলে দেশপ্রেমের উচ্চারণটা কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, তাহলে খেয়াল করো। আমার 150টা প্রশ্ন এখানে, আনিকা 150টা প্রশ্ন, কেবল শুরু হয়েছে মাত্র 10টা, এখন 140টা প্রশ্ন আসুক, তখন তুমি বুঝতে পারবা। এইগুলো সবই বিগত বছরের প্রশ্ন। তাহলে তুমি কোন প্রশ্ন ব্যাংক সলভ করছো বলো, এবং গত সেশনের প্রশ্ন, প্রত্যেকটা গত সেশনের প্রশ্ন। এটা দেশপ্রেম, এটি হচ্ছে বানান, এর উচ্চারণটা কি হবে বলো তো, এই যে দেশপ্রেম হবে, কি হবে, দেশপ্রেম, এটি হচ্ছে তোমার উচ্চারণ। এই জন্য বলছি শেষ পর্যন্ত থাকে। এখানে হচ্ছে এটা বানান, এটা হচ্ছে উচ্চারণ। সঠিক উত্তর হবে নুরুল হুদা, খ নম্বর হবে, খ। স্যার এত কিছু কেমন মনে রাখে, মানে আমাদের তো এটা নিয়ে কাজ, তাই না, এই জন্য মনে থাকে আর কি, সব মনে, মূল বইটাই মনে আছে। 18 বছর বয়স কি জানে, এই প্রশ্নটা দেখো গত বছরে এসেছে তোমার, খুব সম্ভবত রাজশাহীতে এসেছে এই প্রশ্নটি। দেশপ্রেমের প্রতীক না, বলেছিলাম এটা দেশপ্রেম একটা না শুধু হবে, উষ্ণতা সাহস ও দেশপ্রেম, তিনটাই মনে রাখবা, উষ্ণতা সাহস ও দেশপ্রেম। এর পাশাপাশি দেখো 18 বছর বয়স কবিতা থেকে কেমন প্রশ্ন আসতে পারে। সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, এখান থেকে প্রশ্ন আসে তিনি কত বছর বয়সে মারা যান, মাত্র 21 বছর বয়সে। এবং এর পাশাপাশি মনে রাখবা তার যে সাহিত্য কর্মগুলো রয়েছে কি কি, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, হরতাল, অভিযান। এবং তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের সাথে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। এই 18 বছর বয়স কবিতার দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে ইতিবাচক মানে যেগুলো ভালো, এবং এইখান থেকে প্রশ্ন আসবে তোমাদের, লিখিত আসতে পারে।
ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। নেতিবাচক মনে হচ্ছে খারাপ দিকগুলো, কি বলতো, খারাপ বৈশিষ্ট্যগুলো। তাহলে ইতিবাচক কোনগুলো আছে সেটা আমি একটু লিখে দিই। দেখো, এটা হচ্ছে অদম্য তারুণ্য শক্তি, অদম্য তারুণ্য শক্তি আছে, অদম্য তারুণ্য শক্তি। এরপর আছে দেখো আত্মপ্রত্যয়, অদম্য তারুণ্য শক্তি, এরপর আছে আত্মপ্রত্যয়। তারপর আছে দেখো নির্ভীক, এইগুলো নোট করে রাখবা, খাতায় নোট করবা। নির্ভীক আছে, এরপর সাহসী আছে, সাহসী। তারপরে দেখো দৃঢ়চেতা, দৃঢ়চেতা। অদম্য তারুণ্য শক্তি, আত্মপ্রত্যয়, নির্ভীক, সাহসী, দৃঢ়চেতা, এগুলো হচ্ছে এই বয়সের ইতিবাচক দিক। ইতিবাচক দিক কোন দিক বলো তো? ইতিবাচক দিক। এরপর যদি বলা হয় নেতিবাচক দিক কোনগুলো, তাহলে দেখো নেতিবাচক দিক হচ্ছে এই যে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হতে পারে। এরপর দেখো আঘাত, ভয়ঙ্কর, আঘাত। এরপর হচ্ছে বেদনাগ্রস্ত, বেদনাগ্রস্ত এবং সর্বনাশের অভিঘাত, সর্বনাশের অভিঘাত, এগুলো মনে রাখবা। এবং এইখান থেকে আরেকটা প্রশ্ন প্রায় গতবার প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে এসেছে, সেটা 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত, এটা জানাও। এবারও আসবে, কোন ছন্দে রচিত, একটু জানাও, ঝটপট জানাও, কোন ছন্দে রচিত। এত কিছু কিভাবে মনে রাখি? তাহলে আমাকে তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেও না, পক্সি মক্সি দেওয়া যাবে না আবার। বলো কি হবে? 18 বছর বয়স কি জানে? সেটা হবে রক্তদানের পুণ্য হবে। কি হবে? রক্তদানের পুণ্য। এ বয়সে কি নাই? এ বয়সে নেই কোনো ভয়। অপশনে যদি আবার এটা ভাইরাল হয়েছিল যে এ বয়সে নেই বউ নাই, বউ এটা নাই, এটাও ঠিক হবে, কিন্তু তোমার মূল বই অনুযায়ী কিন্তু উত্তর করতে হবে। তাহলে এ বয়সে নেই কোনো ভয়, আর এ বয়স জানে রক্তদানের পুণ্য। এ বয়স জানে কি বলতো? রক্তদানের পুণ্য। হ্যাঁ, মাত্রাবৃত্ত ছন্দে রচিত হবে। মাত্রাবৃত্ত ছন্দে। এই ক্লাসটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য এবং নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যারা নার্সিং পরীক্ষা দিবা তাদের জন্য। কারণ গতবার নার্সিং থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম পত্র থেকে তোমার প্রশ্ন এসেছে প্রায় 8 থেকে 9টা। এবার দেখো মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল। মজিদ চরিত্রের মধ্যে যেগুলো ছিল, সে ছিল ভণ্ড, ছিল প্রতারক ছিল। এবং আমরা দেখতে পাই এই কবি মানে উপন্যাসে তোমার প্রতিবাদী চরিত্র কে ছিল? প্রতিবাদী চরিত্র ছিল হচ্ছে জমিলা ছিল, সে মজিদের মুখে থুতু নিক্ষেপ করেছিল। প্রগতিশীল কে ছিল? সেটা আমরা দেখতে পাই আক্কাস, গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। গ্রামে যদি স্কুল প্রতিষ্ঠা করতো তাহলে গ্রামে যে শিক্ষার্থী ছিল তারা শিক্ষায় সুশিক্ষিত হবে এবং মসজিদের যে ভণ্ডামিগুলো আছে সেটা খুব সহজে বুঝতে পারবে। এই জন্য আক্কাসকে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি, তাকে গ্রাম ছাড়া করেছিল। তাহলে প্রতিবাদী চরিত্র জমিলা, গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে? আক্কাস। ভণ্ড চরিত্র হচ্ছে মজিদ। এর পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে যে 7 ছেলের বাপ কে ছিল? দুদু মিয়া। আর 2টা প্রশ্ন আমি লিখে দিচ্ছি, এই 2টা যদি কোনো প্রশ্ন নাও আসে তাহলে ওই 2টা আসবে। একটা হচ্ছে কলমা জানো মিয়া, কলমা জানো মিয়া কার উক্তি ছিল? এবং আরেকটা আছে কলমা জানোস নাম, এটা একটা হচ্ছে জানো আর একটা হচ্ছে জানোস, এই 2টা কার উক্তি ছিল? এবং প্রশ্ন আসতে পারে তোমার লাল সালু উপন্যাস অনুসারে কে অনেক ভূ সম্পত্তির অধিকারী ছিল? তাহলে সেটা হবে খালেক ব্যাপারী। কি হবে? খালেক ব্যাপারী। এখানে সঠিক উত্তর দেখো, মজিদের মহব্বতনগরে গ্রামের প্রবেশটা ছিল হচ্ছে নাটকীয় ছিল। কি হবে? নাটকীয়। মজিদের মহব্বতনগরের প্রবেশটা ছিল হচ্ছে নাটকীয়। পরের প্রশ্নটি দেখো, সিরাজের পতন কে না চায় সংলাপটি কার? এবং সিরাজউদ্দৌলা থেকে তোমার প্রতি বছরই যে বছর আসে 8 থেকে 9টা প্রশ্ন আসে। এবং মনে রাখবা সিরাজউদ্দৌলা নাটক থেকে কোনটি কার উক্তি এ ধরনের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নের প্যাটার্নটা কেমন থাকবে সেটা একটু দেখার চেষ্টা করো। তোমাকে বলতে পারে সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক কতটি? এখান থেকে একটা আমার কমন পাবা, 100% আগে দিয়ে রাখছি। দেখো যদি বলে অঙ্ক কতটি, মনে রাখবা অঙ্ক হচ্ছে 4টি, নাটকের অঙ্ক হচ্ছে 4টি। আর দৃশ্য সংখ্যা কতটি? মনে রাখবা দৃশ্য সংখ্যা হচ্ছে 12টি। দৃশ্য সংখ্যা কতটি? 12টি। প্রথম উক্তিটি কার? প্রথম উক্তিটি হচ্ছে ক্যাপ্টেন কেলেটন। প্রথম উক্তিটি হচ্ছে ক্যাপ্টেন কেলেটন। শেষ উক্তি কার? শেষ উক্তি হচ্ছে মোহাম্মদী বেগের। মোহাম্মদী বেগ, এই মোহাম্মদী বেগই সিরাজকে হত্যা করেছিল। অগ্রিম নিয়েছিল 5000 টাকা। অগ্রিম নিয়েছিল কত বলো তো? অগ্রিম নিয়েছিল 5000 টাকা। আর হচ্ছে 10,000 টাকার বিনিময়ে তাকে হত্যা করতে রাজি হয়েছিল আর করেছিল আর কি।
এরপর প্রশ্ন আসতে পারে সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ স্বয়ং কয়টা দৃশ্যে উপস্থিত ছিল? প্রায় প্রতি বছরই দেখা যায় এই প্রশ্নটি কোনো জায়গায় আসুক আর না আসুক, জাহাঙ্গীরনগরে আসে যে সিরাজ স্বয়ং 8টা দৃশ্যে উপস্থিত ছিল। কয়টা দৃশ্য? 8টা দৃশ্যে উপস্থিত ছিল। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটি কোথায় ঘটিত হয়েছিল বা কোথায় সংঘটিত হয়েছিল, এ ধরনের প্রশ্ন আসতে পারে। এবং দেখো কোন নদীর কথা বলা হয়েছে, মনে রাখবা ভাগীরথী নদীর কথা বলা হয়েছে। কোন নদী? ভাগীরথী। আর এখানে সঠিক উত্তর হবে সিরাজের পতন কে নাচায়, সংলাপটি হচ্ছে তার হচ্ছে খালা ঘসেটি বেগম। অনেকে রেজাল্ট খারাপ হয়েছে সেজন্য হচ্ছে পাশের পাশের আন্টি বা অন্যান্যরা মানে বিরূপ মন্তব্য করছে। তুমি ভালো জায়গায় চান্স পেয়ে তাদেরকে দেখিয়ে দাও যে জীবনে জিপিএই সব কিছু না, কম জিপিএ নিয়ে অনেক ভালো জায়গায় যাওয়া যায়, শাইন করা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘসেটি বেগম। পরের প্রশ্নটি, আর বাকি যে তথ্যগুলো রেখেছি এটা তোমরা হচ্ছে জানোই, আর একবার বলে মনে করিয়ে দিলাম আর কি। মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ 9 কোনটি? বলো। জননী, দিবারাত্রি কাব্য, চিহ্ন, আর একটা হচ্ছে পল্লী সমাজ। বলো সঠিক উত্তর কি হবে? এই যে 9, যখনই তোমার প্রশ্নে 9 থাকবে তখন খুব ভালোভাবে খেয়াল করবা, এই 9 না দেখেই তুমি উত্তর করে দিবা। এই 9 আছে কিন্তু এখানে। তাহলে খেয়াল করো, জননী আছে, দিবারাত্রি কাব্য আছে, চিহ্ন আছে, আর একটা আছে পদ্মা নদীর মাঝি আছে। পদ্মা নদীর মাঝি, এখানে হচ্ছে জেলে জীবনদের যা জীবন কাহিনী সেটা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে খেয়াল করে যে পদ্মা নদীর মাঝি, জননী, দিবারাত্রি কাব্য, চিহ্ন, এই 4টা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। আর এখানে বলেছে 9 কোনটি, তাহলে সঠিক উত্তর হবে পল্লী সমাজ। তাহলে পল্লী সমাজকার এটা একটু জানিয়ে দাও। এবং এর পাশাপাশি মনে রাখবা চিহ্ন এটি বানান, এর উচ্চারণ কি হবে? এর উচ্চারণটা হবে দেখো এই যে চিন, যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হর্ষণ্য বসে, আর বাকি হবে কি বলতো? হো। চিন হো, এটি হচ্ছে উচ্চারণ, এটি হচ্ছে বানান। আর পল্লী সমাজ এটা কার সেটা একটু জানাও। রবি ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কি হবে? এই যে পল্লী সমাজ কার লেখা? তোমরা জানাতে থাকো, আমি পরের প্রশ্নে যাচ্ছি। লোভ পরিত্যাগ করো, কমা তুমি সুখে থাকবে, বাক্যটি কোন ধরনের বাক্য? এই যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার আছে। একটা হচ্ছে সরল বাক্য, যেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে জটিল বা মিশ্র যেটা কমপ্লেক্স, একটা হচ্ছে যৌগিক যেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই বাক্য প্রকরণ থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি এই যে এবং থাকতে পারে, এবং থাকতে পারে, তারপরে আর থাকতে পারে, আর এবং আর, তারপরে দেখো কিন্তু, এবং আর কিন্তু, সুতরাং, তারপর থাকতে পারে নতুবা, নতুবা থাকতে পারে, নচেত থাকতে পারে, বরং থাকতে পারে, ফলে থাকতে পারে। তাহলে দেখো কোনো বাক্যের মধ্যে হচ্ছে যে অ্যান্ড অর বাট এগুলো থাকে, তখন সেটা কি হয়? কম্পাউন্ড সেন্টেন্স হয়। কি হয়? কম্পাউন্ড সেন্টেন্স। জসিমউদ্দিন না, পল্লী সমাজ গণহারে জসিমউদ্দিন। আমি তো বলিনি যে পল্লী সমাজ কার লেখায় পল্লী কাহিনীটা বা পল্লী সমাজ ব্যবস্থা ফুটে উঠেছে, এটা তো আমি বলিনি। আমি বলছি পল্লী সমাজ এটা কার লেখা সেটা বলো। যে গণহারে, প্রশ্ন না বুঝে উত্তর করেছো। সাত কাফি, ধন্যবাদ তোমাকে, তুমি সঠিক উত্তর জানিয়েছো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দেখো এই যে লোভ পরিত্যাগ করে, এবং এখানে কি থাকতে পারে বলো তো? বিরাম চিহ্ন। মনে রাখবা বিরাম চিহ্নগুলো যোজকের মতো কাজ করে। বিরাম চিহ্ন কিসের মতো কাজ করে? যোজকের মতো কাজ করে। তাহলে এই যে লোভ পরিত্যাগ করো, এই যে কমা বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করেছে, তুমি সুখে থাকবে, তাহলে এটা কোন ধরনের বাক্য হবে? এটা হচ্ছে সঠিক উত্তর হবে গ, যৌগিক বাক্য হবে। যৌগিক বাক্য। বুক পোস্ট এর বাংলা পারিভাষিক শব্দ কি? পরিভাষা থেকে ঢাবি সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে একটা করে প্রশ্ন থাকবে। এখানে বলেছে বুক পোস্ট এর বাংলা পারিভাষিক শব্দ কি? এর জন্য তোমরা কোনগুলো পড়বা? এর জন্য তোমাদেরকে পড়তে হবে তোমরা একাডেমিক অংশে যেগুলো বিগত বছরের যে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আছে পারিভাষিক শব্দ, ওইগুলো একটু গুরুত্ব সহকারে পড়বা। যেমন ডায়ালেক্ট শব্দের অর্থ কি? ডায়ালেক্ট এটা হচ্ছে উপভাষা হবে। এরপর হচ্ছে দেখো লিজেন্ড শব্দের অর্থ কি? কিংবদন্তি। লিয়েন এটা হচ্ছে পূর্ব সত্য হবে। গ্রিন হাউস, তারপর হচ্ছে গ্রিন রুম অর্থ কি? তবে কমিট অর্থ কি? এগুলো আসতে পারে। আর এখানে বলেছে বুক পোস্ট, কি হবে বলো? মোহাম্মদ ইয়াসিন বলেছ যে 16 নম্বর কি হবে? 16তে আছি আমরা।
500 প্লাস শেয়ার না হইলে কেউ হচ্ছে পিডিএফ পাবা না। যদি 500 প্লাস শেয়ার হয় তাহলে পেজেই পিডিএফ পোস্ট করে দেওয়া হবে, অন্যথায় যারা শুধু শেয়ার করছে তারাই পাবে। তোমরা ক্লাস করো, একটা শেয়ার করতে তোমাদের এত কষ্ট হয়, বুঝি না। তাহলে দেখো এই যে বুক পোস্টের পারিভাষিক শব্দ হচ্ছে খোলা ডাক হবে, কি হবে? সঠিক উত্তর হবে ঘ। কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চেয়েছেন? বলবীর, বল উন্নত মমশির, শির নিহারিয়া মানে নত শিরোই শিখর। নিহারি শব্দের অর্থ এখানে প্রত্যক্ষ করা বা দেখে। আর এখান থেকে আসতে পারে বিদ্রোহী কবিতায় এর উচ্চারণটা কি আসতে পারে, তারপর হচ্ছে এখানে কি ফুটে উঠেছে, তারপর হচ্ছে তোমার বলতে পারে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুরুজ, এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এই ধরনের প্রশ্ন তোমরা পাবে। একটু দ্রুত যেতে হবে, তোমরা একটু ঝটপট উত্তর করো, আমাদের অনেক প্রশ্ন রয়েছে। আমি একটু বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখো বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চেয়েছেন, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে বিশ্ব হবে। কি হবে? বিশ্ব। বিশ্ব এটি বানান, এর উচ্চারণটা কি হবে মনে রাখবা, এই ব ফলা আর ম ফলা যদি শেষে থাকে তার উচ্চারণটা হয় না, কিন্তু যেই বর্ণের সঙ্গে থাকবে সে বর্ণটি দিতে হবে। কার সঙ্গে আছে? তালবস্যয়ের সঙ্গে। তাহলে উচ্চারণটা কি হবে? বিশ্ব, এটি হচ্ছে উচ্চারণ। পরের প্রশ্নটি দেখো, রাজা উজির মারা এর অর্থ কি? রাজা উজির মারা, কে যেন বলেছিল যে সহজ প্রশ্ন, এবার একটু কঠিন প্রশ্ন, বলো এটার উত্তর কি হবে? এটার উত্তর যে সবার আগে দিতে পারবে সে নিশ্চিত ভালো একটা জায়গায় ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাবে। বলো রাজা উজির মারা বাগধার অর্থ কি? যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তারা বিরোচন অংশটুকু খুব ভালোভাবে দেখবা। সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ এবং পারিভাষিক শব্দ হাজার হাজার শব্দ রয়েছে, তার ভিতর থেকে বাছাই করে সাজেশন দিয়ে দিব। এর পাশাপাশি সমার্থক শব্দ মাত্র 10 থেকে 15টা পড়লে কমন পেয়ে যাবা। কোনগুলো পড়তে হবে? ক্লাসে থাকো, পেয়ে যাবা, শেষ মুহূর্তে দিয়ে দিব। তাহলে সঠিক উত্তর দেখো রাজা উজির মারা, অনেকে পারবা না, এটা মিলিয়ে নাও, গ হবে। সঠিক উত্তর হবে গ, বড় বড় কথা বলা। বড় বড় কথা বলা, যারা অনেকে ঘ জানিয়েছো, ঘ না, এটা সঠিক উত্তর হবে দেখো বড় বড় কথা বলা। পরের প্রশ্নটি, হনন করতে ইচ্ছুক এক কথায় কি হবে? এটা 99% শিক্ষার্থী ভুল উত্তর দিবে, আগে উত্তর দাও তারপর আমি বলে দিচ্ছি। হনন করতে ইচ্ছুক এক কথায় কি হবে? একটু ঝটপট জানাও। হনন করতে ইচ্ছুক এটার এক কথায় প্রকাশ কি হবে? তাহলে সঠিক উত্তর দেখো এখানে, দেখি কি উত্তর করেছো তোমরা। হনন করতে ইচ্ছুক বি বলেছো অনেকে, ধন্যবাদ যারা বি জানিয়েছো। যদি বলা হয় এই যে একজনকে পেয়েছি শান্ত মণ্ডল জিজ্ঞাসা বলেছে, যদি এখানে বলতো হনন করতে ইচ্ছা সেক্ষেত্রে তুমি জিজ্ঞাসা দিতে ঠিক আছে, কিন্তু এখানে বলেছে ইচ্ছুক, ওই ব্যক্তিকে তোমাকে ব্যক্তি হবে সেটাকে তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে হনন করতে ইচ্ছুক সেক্ষেত্রে জিজ্ঞাসু হবে। কি হবে? জিজ্ঞাসু হবে, সু হবে, সু সানা। সোনাত্তরী কবিতায় প্রতিস্থাপকে কয়টি করে লাইন আছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। এবং এই সোনাত্তরী কবিতা থেকে কেমন প্রশ্ন আসতে পারে দেখো, তোমাকে বলতে পারে সোনাত্তরী কবিতা, এটা সোনাত্তরী কিসের প্রতীক? তাহলে মনে রাখবা এটা হচ্ছে মহাকাল। মহাকাল যদি না থাকে তাহলে অপশনে থাকবে জগৎ সংসার, মহাকাল। এরপর থাকতে পারে জগৎ, মহাকাল, জগৎ সংসার, বা এটাও যদি না থাকে তাহলে থাকবে প্রবহমান সময়। মহাকাল, জগৎ সংসার বা প্রবহমান সময় থাকবে, এটা হচ্ছে সোনাত্তরী প্রতীক। এরপর যদি বলা হয় সোনাত্তরী কবিতায়, সোনাত্তরী এটা কোন ছন্দে রচিত সেটা জানাও, কোন ছন্দে রচিত। তারপরে আসতে পারে যে ছোটক্ষেত কিসের প্রতীক? ছোটক্ষেত হচ্ছে, এটি হচ্ছে পৃথিবী। কি হবে বলো তো? দুনিয়াবি জীবনকে বুঝিয়েছে পৃথিবী। আরেকটা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাঁকা জল কিসের প্রতীক? এটা বারবার পরীক্ষায় আসে। সোনাত্তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক এবং কোন লাইনের পর কোন লাইন, এটা ভালোভাবে দেখবা। এবং সোনাত্তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে সেটা প্রভাত বেলা হবে। তরু ছায়ামসি মাখা অর্থ কি? এবং গতবার জাহাঙ্গীরনগরে এসেছে তরু ছায়ামসি মাখা, এর পরের লাইন কি? এইভাবে তোমাকে প্রতিটা কবিতা কিন্তু কমপক্ষে 3 থেকে 4 বার পড়তে হবে। মাত্রাবৃত্ত, ধন্যবাদ। মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং বাঁকা জল কিসের প্রতীক? দেখো দুইটা অপশন থাকতে পারে, একটা হচ্ছে অনন্ত
অনন্ত জলিল না, আবার এটা কি হবে বলতো, অনন্ত কালস্রোত, অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা, অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা হবে। আরেকটা, বিদেশ কিসের প্রতীক? বিদেশ হচ্ছে চিরায়ত, চিরায়ত শিল্পালোকের প্রতীক, এটা মনে রাখবা, চিরায়ত শিল্পালোকের প্রতীক। আর যদি বলা হয় সোনার ধান, সোনার ধান কিসের প্রতীক? সবগুলো একসঙ্গে দিয়ে রাখলাম। সোনার ধান হচ্ছে এটা শ্রেষ্ঠ কর্ম বা শিল্পকর্ম, শ্রেষ্ঠ কর্ম বা কি হবে, শিল্পকর্ম, এটা মনে রাখবা। আর সোনারতরী কবিতায় প্রতি স্তবকে কয়টি করে লাইন আছে? সঠিক উত্তর হবে 7। সঠিক উত্তর কি হবে? 7টি করে। কয়টি? 7টি। তাহলে দেখো এখানে একটা প্রশ্নের পাশাপাশি তুমি কতটা প্রশ্নের উত্তর জানতে পারলে। এটা হচ্ছে মহাকাশ, জগৎ সংসার বা প্রবহমান সময় হবে। ছোট ক্ষেত হচ্ছে পৃথিবীকে বুঝিয়েছে। বাঁকা জল হচ্ছে অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা। বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পালোকের প্রতীক। সোনার ধান হচ্ছে শিল্পকর্ম বা সৃষ্টকর্ম। আর এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখানে প্রভাত বেলার কথা বলা হয়েছে এবং তরু ছায়ামসী মাখা অর্থ কি? আর এখানে প্রতি স্তবকে কয়টি করে লাইন আছে? 7টি। একটা প্রশ্নের পাশাপাশি তুমি আরও 7 থেকে 8টা জানতে পারলে। এর ভিতর থেকে আসবে, এর বাইরে আসবে না, তুমি মিলাই নিও। তাহলে বিশেষ সঠিক উত্তর হবে ঘ। পরের প্রশ্নটি, পরের প্রশ্নটি অধ্বনি সংবৃত উচ্চারণ কোনটি? খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই উচ্চারণ থেকে ঢাবিতে তোমার এই ধরনের প্রশ্ন কিন্তু 1 নম্বরেই পাবা। হয় আবিধানিক বর্ণনাক্রম পাবা, না হয় এটা পাবা। বলো। এবং কার কয়টা ভুল গেছে এটা একটু জানিয়ে রাখবা। যার হচ্ছে সবগুলো প্রশ্ন হবে তাকে আমি ক্লাস শেষে গিফট দেব, একটা প্রাইজ মানি দিব, আকর্ষণীয় প্রাইজ মানি বা হচ্ছে একটা ক্রেজ দিব। মানে সৎ থেকে জানাবা যে 150টার মধ্যে কার কয়টা হয়েছে। অনেক জানিয়েছো, অনেক, না না অনেক হবে না। অধ্বনি সংবৃত উচ্চারণ, তোমাকে আগে জানতে হবে যে সংবৃত বিষয়টা কি। সংবৃত মানে দেখো অ এর উচ্চারণ যখন অ এর মতো না থেকে ও এর মতো উচ্চারিত হয়, তাহলে দেখো অ এর মতো না থেকে কার মতো বলো তো? ও এর মতো, তখন সেটা হবে সংবৃত। খেয়াল করো, অমল অ এর উচ্চারণ অই বহাল আছে, অনেক অ এর উচ্চারণ অই বহাল আছে, কত কয়ের সাথে একটা কি আছে? অ আছে। তাহলে দেখো যেখানে অ এর উচ্চারণ অ এর মতো না হয়ে ও এর মতো উচ্চারিত হবে তখন সেটা হবে তোমার সংবৃত। যে অনেক গণহারে অনেক উত্তর করেছো। অর্পিতা সাহা সোনাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অর্পিতা তোমার উত্তর সঠিক হয়েছে। এখানে দেখো অতি, আমরা যদি অতি লিখি তাহলে এই অ এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে বলো তো? ও হয়ে যাচ্ছে। আমরা যদি করুণ লিখি, করুণ, দেখো তোমাদের বেসিকে কতটা সমস্যা। এই যে গণহারে ভুল করেছো, ভুল করে এসে বলবা আরে আমি তো এটা সঠিক উত্তর করে এসেছিলাম, আমার খাতা হয়তো বা ভালোভাবে মূল্যায়ন হয়নি। তুমি ভুল করেছো, তোমার বেসিকে এখনো ঘাটতি। দেখো তাহলে এই যে করুণ, এই কয়ের উচ্চারণটা কি হয়ে যাচ্ছে বলো তো? ও হয়ে যাচ্ছে। দেখো তো এখানে এই যে মন, মনের ময়ের সাথে একটা করে কি আছে বলো তো? ময়ের সাথে শুরুতে এসে অ আছে, তাহলে ওয়ের উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? ও হয়ে যাচ্ছে, মন। তাহলে এটা কি হবে বলো তো? সঠিক উত্তর। আর বাকিগুলো তো দেখো অ, বাকি অমল, অনেক, কত, এখানে অয়ের উচ্চারণ অই আছে, ও হয়নি। যদি ও হয় তখন সংবৃত। কিভাবে ভুল করছো দেখছো? সহজ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, এইভাবে কিন্তু ভুল করে আসবা তোমরা। এই প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কোনো না কোনো জায়গায় হুবহু কমন পাবা। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, এখানে কোন সত্তার প্রকাশ ঘটেছে? কোন সত্তার প্রকাশ ঘটেছে? ঝটপট জানাও। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। ইলা খাতুন বিবৃতটা বলেন। যখন অয়ের উচ্চারণ অয় থাকবে তখন, এবং এই সংক্রান্ত আমার সামনে আরো ক্লাস পাবা, উচ্চারণের জন্য আলাদা, তারপর হচ্ছে আমার আইডিতেও পেয়ে যাবা এগুলো। জানাও, এটা প্রত্যেকেরই পারার কথা। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এখানে দেখো বাঁকা বাঁশের বাঁশরি দ্বারা এখানে প্রেমকে বুঝিয়েছে। আমার আইডি হচ্ছে এমডি জিলানি হাসান জয়। সমস্যা থাকলে এখানে জানাইতে পারো, বা পিডিএফ যদি কারো লাগে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। বাঁকা বাঁশের বাঁশরি দ্বারা প্রেমকে বুঝিয়েছে। আর হচ্ছে দেখো এখানে রণতুর্য দ্বারা এখানে বুঝিয়েছে দ্রোহ। দ্রোহ থাকতে পারে, বা হচ্ছে তোমার বিদ্রোহী বা বিনাশী সত্তা থাকতে পারে। দ্রোহ, বিদ্রোহী বা বিনাশী সত্তা থাকতে পারে, যেটা থাকবে তুমি উত্তর করে দিবা আর কি। পরের প্রশ্নটি 22 নম্বর প্রশ্ন।
সিংহ শব্দের সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ থেকে কোনগুলো পড়বা বেশি গুরুত্বপূর্ণ? দেখো সমার্থক শব্দ সেটা দেখো তোমার আকাশ, আকাশ থেকে আসতে পারে আকাশ। এরপর পড়বা হচ্ছে গৃহ, গৃহ পড়বা, বৃক্ষ পড়বা, এরপর হচ্ছে পর্বত, গৃহ বৃক্ষ পর্বত। তারপর হচ্ছে দেখো উর্মি, গতবার এসেছে উর্মি থেকে এসেছে। এরপর হচ্ছে তোমার কেশ, তারপর হচ্ছে কোকিল, কোকিল, তারপর হচ্ছে পৃথ্বী মানে যে পৃথিবী যে সমার্থক শব্দ এগুলো পড়বা। প্রতিদিন এই মুখস্থ পড়াগুলো তুমি 5 থেকে 10টা করে পড়বা। তাহলে সিংহ শব্দের সমার্থক শব্দ এখানে কি হবে? মৃগেন্দ্র হবে। কি হবে? মৃগেন্দ্র। সঠিক উত্তর 23-এর ক হবে, 23-এর ক। পরের প্রশ্নটি, কেশগণ্ডূষ শব্দের অর্থ কি? সামান্য, পুনরায় আরম্ভ করা, অসম্ভব বস্তু বস্তু নাকি পরিপাটি? কেশগণ্ডূষ। আমি দ্রুত যাচ্ছি, এবার 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিব, যাও। তাহলে দেখো যে কেশগণ্ডূষ শব্দের অর্থ কি? এটা হচ্ছে পুনরায় আরম্ভ করা হবে। সঠিক উত্তর হবে খ, পুনরায় আরম্ভ করা। কেশগণ্ডূষ শব্দের অর্থ, আমি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছি, এজন্য সময় লাগছে, আমি তো 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারতাম। তাহলে দেখো কেশগণ্ডূষ শব্দের অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ করা। সঠিক উত্তর হবে খ, মিলিয়ে নাও। পরের প্রশ্নটি, নিচের কোন শব্দে স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। স্বভাবতই মধ্যাহ্ন বসেছে কোনটিতে? একটা তোমাদের দেখবা 9ম 10ম শ্রেণীর যে বোর্ড বই আছে, ব্যাকরণ বোর্ড বই, সেখানে আছে একটা ছড়া আছে, যেমন চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা ভান পন শান। দেখো চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা ভান পন শান। তাহলে এখানে দেখো তো কোনটা আছে? এই যে স্বভাবতই বলেছে, স্বভাবতই মধ্যাহ্ন নয়, এবং স্বভাবত মধ্যাহ্ন বসেছে কোনগুলোতে? এই ধরনের প্রশ্ন কিন্তু পাবা। তাহলে এখানে 25-এর সঠিক উত্তর হবে গ হবে, পন হবে। কি হবে? এটা স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে। ধন্যবাদ ইলা খাতুন এবং তানিয়াকে। পরের প্রশ্নটি, কোনটি মহাপ্রাণ অঘোষ ধ্বনি? এটা কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ? মহাপ্রাণে বাতাসটা বের হবে, ধাক্কা পাবে, আর অল্প প্রাণে সেটা বাতাসটা বের হবে না। এটা একটা টেকনিক আছে তোমাদের, যে ক, ক উচ্চারণ করছো, দেখো হাতে মুখের সামনে যদি হাতটা রাখো, বাতাসটা যদি ধাক্কা পায় তখন সেটা অল্প মানে যদি পায় তখন মহাপ্রাণ হবে। ক, বাতাস বের হচ্ছে না। খ, বাতাসটা ধাক্কা পাচ্ছে। আর যখন তোমাদের পরীক্ষা হবে তখন সেটা শীতকাল এবং বাতাস অটোমেটিক বের হবে। এই টেকনিকে তোমরা নির্ণয় করতে পারবে না। এখানে দেখো নিচের কোনটি মহাপ্রাণ অঘোষ ধ্বনি? সেক্ষেত্রে এটা যদি দেখো ত, এরপর হচ্ছে থ, দ, ধ, দন্তানো ন। তাহলে এই যে ত হচ্ছে অল্প প্রাণ, থ হচ্ছে কি মহাপ্রাণ, দ হচ্ছে দেখো এটা অল্প প্রাণ মহাপ্রাণ, আর শেষে 5 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে নাসিক্য বলা হয়। এখানে সঠিক উত্তর হবে থ হবে। কি হবে? থ হবে। মহাপ্রাণ বলেছে, এবং দেখো এখানে কি বলেছে? অঘোষ বলেছে, অঘোষ। 26-এর ঘ, ধন্যবাদ। 26-এর সি না, এই যে ক খ গ ঘ, এটা ঘ হচ্ছে, দেখো এখানে বলেছে অঘোষ বলেছে, অঘোষ তো হবে না, সেটা ঘোষের মধ্যে যাবে, এখানে থ হবে। পরের প্রশ্নটি, বড় দাদা থেকে বড়দা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ধ্বনি পরিবর্তন থেকে একটা প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে দেখো সমজাতীয় ব্যঞ্জন যদি একটা চলে যায় তখন সেটা কি হবে বলো তো? এই যে ব্যঞ্জন চ্যুতি হবে। কি হবে? ব্যঞ্জন চ্যুতি। বড় দাদা, এখানে দেখো দ ছিল 2টা, কয়টা ছিল? দ 2টা ছিল, একটা চলে গিয়েছে। বড় দাদা থেকে বড়দা, ছোট কাকা থেকে ছোটকা, তারপরে দেখো বড় বউ দিদি থেকে বৌদি, এগুলো সব তোমার কি হবে বলো তো? যে সঠিক উত্তর হবে ঘ, ব্যঞ্জন চ্যুতি হবে। কি হবে? ব্যঞ্জন চ্যুতি। মাহমুদুল হাসান মারুফ, তোমার নাম নিয়েছি। এই যে মানে তোমরাই তো সবকিছু বলছো, আমি যদি প্রত্যেকটা অপশন মানে ব্যাখ্যা করতে চাই তাহলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তোমরা আবার বলছো যে মানে তাড়াতাড়ি শেষ করেন। তাহলে এখানে দেখো বড় দাদা থেকে বড়দা, এটা ব্যঞ্জন চ্যুতি হবে। আর যদি বলা হয় শরীর থেকে শরীর, তখন সেটা বিষমী ভবন হবে, বিষমী ভবন। উদাহরণগুলো যা শুনে রাখো। হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন, এখানে হাটে হাটে এটা কোন ধরনের বলো? এটার ব্যাখ্যা দিব। আল হাসিব, আমি নাম নিয়েছি। এখানে তোমরা হচ্ছে দাগানো পিডিএফ ওইভাবে পাবে না। আমি পিডিএফ কোথায় পাবে আমার আইডিতে নক করলে আমি তোমাদেরকে দিয়ে দিব, বা সকলের জন্য যেটা উপকৃত হবা
সেটাও বলে দেবো, জিলানি স্যার পেজে পেয়ে যাবা। দেখো দ্বিরুক্ত শব্দ প্রশ্ন আসতে পারে, দ্বি মানে দুই আর উক্ত মানে দুইবার উচ্চারিত হয়েছে। যেমন আমরা বলি না যে তুই বইটা নিয়ে পড়তে বস, তুই হচ্ছে আমার ভয় ভয় লাগছে, তাহলে একই শব্দ দেখো দুইবার উচ্চারণ করছে, এটা হচ্ছে দ্বিরুক্ত। এখন এই দ্বিরুক্তর মধ্যে কথা আছে, যদি বলা হয় যেখানে এই যে আমি লিখেছি ভয় ভয়, বাসায় কে নাই, আমার ভয় ভয় লাগছে, তাহলে দেখো এখানে কোনো বিভক্তি নাই। যেখানে বিভক্তি থাকবে না সেটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, সেটা কি হবে বলতো, শব্দের দ্বিরুক্তি। আর যেখানে বিভক্তি থাকবে, যেমন আমি ভয়ে ভয়ে আছি, ভয়ে ভয়ে, তাহলে এখানে দেখো তোমার বিভক্তি আছে। মনে রাখবা যেখানে বিভক্তি থাকবে সেটা পদের দ্বিরুক্তি, আর যেখানে বিভক্তি থাকবে না সেটা শব্দের দ্বিরুক্তি। এখানে খেয়াল করো, হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন, তাহলে এখানে হাটে হাটে বিভক্তি আছে, যেখানে বিভক্তি থাকবে সেটা হবে পদের দ্বিরুক্তি, কি হবে, হাট। কয়বার বলেছে দেখো, হাটে হাটে দুইবার, তাহলে দ্বিরুক্ত মানে দুইবার উক্ত হচ্ছে। এবং এখানে খেয়াল করো হাটে, এখানে এ বিভক্তি আছে, মনে রাখবা যেখানে বিভক্তি থাকবে সেটা পদের দ্বিরুক্তি, সেটা কি বলতো, পদের দ্বিরুক্তি। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে পদার্থক হবে। আর অনুকার যেটা হতে পারে কোনো জীবজন্তুর আওয়াজ হতে পারে, যেমন মানুষ যখন উচ্চস্বরে কান্না করে তখন আওয়াজ হয় ভেউ ভেউ, নট ঘেউ ঘেউ। তারপরে ধান কাটার শব্দ ঘষা ঘষ, কোকিলের ডাক, তারপরে হবে দেখো এই যে গাছ ভেঙে পড়ার শব্দ, এগুলো অনুকারের মধ্যে যাবে। কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে, আলোচ্য প্রশ্নটি তোমার 18 বছর বয়স কবিতা থেকে নেওয়া হয়েছে। সেখানে কিছু নেতিবাচক দিক আছে, যেমন আঘাত আছে, ভয়ঙ্কর আছে, সর্বনাশের অভিজ্ঞতা আছে, বেদনাগ্রস্ত, এগুলো হচ্ছে তোমার 18 বছর বয়স কবিতার নেতিবাচক দিক। আইডি তো হচ্ছে আমার আইডি জিলানি হাসান জয়, এখানে নক করলে পেয়ে যাবে। কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে, এটা হবে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। সঠিক উত্তর হবে ক, অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস হবে, মিলিয়ে নাও, ক হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি একটু দ্রুত যাচ্ছি। চাষার দুঃখ অনুযায়ী এনডি কোথায় উৎপন্ন হয়, দেখো এই চাষার দুঃখ তোমাদের ছিল না, এটা ছিল না, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন ছিল এটা। ক্লাস শেষে পিডিএফ, তখন আনসার পাবা, এখন আনসারের খুঁজে না। চাষার দুঃখ অনুযায়ী এনডি কোথায় উৎপন্ন হয়, মিলিয়ে নাও, এটা না পারারই কথা তোমাদের, এটা হবে আসামও। দেখো রংপুর, আসামও কি আছে, রংপুর, জাস্ট জেনে রাখো, যদি আবার এসে যায় ঘ নম্বর হবে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য, বলো কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য, একটু ঝটপট জানাও, কাব্যনাট্য কোনটি। হ্যাঁ, বাংলার জন্য সব গদ্য পদ্য পড়তে হবে, যেগুলো শর্ট সিলেবাসে সেগুলো আগে পড়ো, আর শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে সেখান থেকে কোন তথ্যগুলো পড়তে হবে সেটা দিয়ে দেবো, বেশি টেনশন মানে হতাশ হতে হবে না। নিচের কোনটি রবি ঠাকুর রচিত কাব্যনাট্য, সেক্ষেত্রে দেখো শেষ লেখা এটা কাব্য হবে, কাব্যনাট্য না। আর গীতাঞ্জলি বানানটা এখানে দেখো রস্বইকার হবে, অঞ্জলি শব্দের বানানে রস্বইকার হয়, যেমন গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি সব রস্বইকার হবে। আর এখানে সঠিক উত্তর হবে চিত্রাঙ্গদা, কি হবে, চিত্রাঙ্গদা হবে সঠিক উত্তর। এই যে গীতাঞ্জলি করেছে উত্তর, মিলিয়ে নাও, চিত্রাঙ্গদা। পরের প্রশ্নটি, সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে, অক্ষর নির্ণয় করার টেকনিক তোমরা আগেও শিখেছো, আমি ক্লাসে বলেছি। এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে, একে ইংরেজিতে বলে সিলেবল বলা হয়। আমরা দেখো যখন চ্যাট করে থাকি আমরা প্রপারলি ইংরেজিতে করি না, বাংলায় করি না, আমরা কিসে করি, বাংলিশে। তাহলে যেটাই থাকুক না কেন তুমি সেটা বাংলিশে লিখবা। শন, তারপরে দেখো না, তারপর আছে সি, সন্ন্যাসী, এটি হচ্ছে তোমার এইভাবে তুমি অক্ষরগুলো নির্ণয় করবা। নির্ণয় করার পর মানে বাংলিশে লেখার পর এখানে যে কয়টা ভয়েল থাকবে সেই কয়টা অক্ষর, ভয়েল আছে কয়টা দেখো তো, 3টা, অক্ষর হবে 3টা। বিগত বছরের প্রশ্ন এসেছে বিশ্ববিদ্যালয়, গত বছরে এটা এসেছে, বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, এখানে হবে 5টি হবে। এরপর আসতে পারে প্রেম, প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে, তাহলে এখানে তোমরা লাভ লিখবে না, এখানে লিখবে প্রেম, PREM। লেখার পর এখানে যে কয়টা ভয়েল সে কয়টা অক্ষর, দেখো তো কয়টা ভয়েল আছে, একটা, অর্থাৎ অক্ষর হবে এখানে কয়টি, একটা। আর সন্ন্যাসী এখানে হবে 3টি, কয়টি হবে, 3টি। গতবার এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে। 32-এর ক, সন্ন্যাসী 3টা হবে এখানে। এই সহজ প্রশ্ন যদি ভুল করো। পরের প্রশ্নটি, মায়া যেন ছলছল করে জেগে ওঠে, লালসালু উপন্যাসে কথাটি কার প্রসঙ্গে বলা হয়েছে। আমি আরো সহজ করে দিচ্ছি, জমিলা এবং রহিমার মধ্যে কোনটা হবে জানাও। হ্যাঁ, বাংলিশ থেকেও কাজে আসবে এবং গানের মাধ্যমে অনেক প্রশ্ন তোমরা পাবে আর কি। তাহলে প্রতিবাদী চরিত্র ছিল জমিলা, আর রহিমা তো হচ্ছে ঠান্ডা এবং ভীতু প্রকৃতির মানুষ ছিল।
ঠান্ডা এবং কি ভীতু প্রকৃতির মানুষ ছিল। এখানে সঠিক উত্তর কি হবে? মায়া যেন ছলছল করে জেগে ওঠে লালসালু উপন্যাসে। এখানে সঠিক উত্তর হবে কার প্রসঙ্গে? রহিমা প্রসঙ্গে বলা হয়েছে। রহিমা, এটা অনেকে জানতে না, একটু মিলিয়ে নাও, রহিমা প্রসঙ্গে এটা করা হয়েছে। সঠিক উত্তর হবে গ। পরের প্রশ্নটি, পথ অর্থে কোন বানানটি সঠিক? অর্থাৎ এখানে যে বানানগুলো রয়েছে তার অর্থ কোনটার অর্থ হচ্ছে পথ সেটা জানাও। কোনটার অর্থ পথকে বুঝিয়েছে? ক্লাস 8টা পর্যন্ত চলবে, 8টা পর্যন্ত ধৈর্য সহকারে থাকবা যদি সর্বোচ্চ কমন পেতে চাও। তাহলে সঠিক উত্তর এখানে দেখো সরণি হবে, ক হবে। র, এই যে সরণি, সরণি অর্থ হচ্ছে পথ, ক ক। পরের প্রশ্নটি, তখনই শব্দের রসইকে ব্যাকরণের ভাষায় কি বলা হয়? দেখো আমরা যখন কথাবার্তা একটু জোরালোভাবে বলি যে এখনই তোমাকে আসতে হবে, তখনই কাজটি তুমি করলে না কেন? ওই যে তোমরা মডিফায়ার করেছো যেখানে বলা হয় ইন্টেন্সিফায়ার, মানে একটু জোরালো চাপ, ভেরি যেখানে ব্যবহার করা হয়, জোরালো একটু চাপ দেয়, সেটাকে কি বলা হয়? যেখানে দেখো তখন এর সাথে যুক্ত হয়েছে ই, মানে একটু জোরালো ভাব অর্থে ব্যবহার করা হয় বা আমরা কথাগুলো বলে থাকি। তাহলে যে তখনই শব্দের ই কে ব্যাকরণিক ভাষায় বলা হয় বলক বলা হয়। কি বলা হয়? বলক। সঠিক উত্তর হবে খ, বলক হবে। 35-এর খ। পরের প্রশ্নটি, স্বরান্ত অক্ষরকে কি বলা হয়? একটা স্বরান্ত অক্ষর, দেখো স্বরান্ত অক্ষরকে বলা হয় যে মুক্তাক্ষর আছে, কি আছে? মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষর এটা দেখো কি হবে? মুক্তাক্ষর হবে। আর যদি বলা হয় নিচের কোনটি এক অক্ষরের শব্দ? এক অক্ষর যদি আমরা এখানে লিখি জল, তাহলে জল দেখো এখানে বাংলিশে লেখো যে ও এল, জল। বাংলিশে লেখার পর এখানে অক্ষর আছে কয়টা? একটা, অর্থাৎ এটা হবে এক অক্ষরের শব্দ। ব্যতিক্রম আছে, যদি বলা হয় ভাই শব্দটিতে কয়টি অক্ষর আছে? তাহলে ভাই এখানে ব্রাদার লিখবো না, আমরা লিখবো বাংলিশে VAI ভাই বা BHAI ভাই। মনে রাখবা পাশাপাশি যদি দুইটা ভয়েল থাকে একটাকে বাদ দিবা, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভয়েলই বরাদ্দ। ভাই। আরেকটা যদি বলা হয় বই শব্দটিতে কয়টি অক্ষর আছে? তাহলে এখানে বুক লিখবা না, কি লিখবা? BOI বই। তাহলে দেখো বাংলিশে লেখার পর যদি পাশাপাশি দুইটা থাকে একটাকে বাদ দিবা, এখানেও অক্ষর একটা, এখানেও অক্ষর একটা। আর স্বরান্ত এখানে হবে মুক্তাক্ষর হবে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তিনি ছিলেন। তাহলে দেখো করতলে মানে কি? হাতের তালুতে কি ছিল? পলিমাটির সৌরভ ছিল। এরপরে ক্লাস আছে। তাহলে দেখো তার করতলে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ তিনি ছিলেন কি বলতো? তিনি ছিলেন হচ্ছে কৃষক। সঠিক উত্তর হবে কৃষক। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তাহলে এখানে কি হবে? ক্লাস সেফ থাকবে, সমস্যা নাই। যাদের পরবর্তীতে ক্লাস আছে ক্লাস করতে যাবা, ক্লাস সেফ থাকবে, দেখে নিতে পারবা পরে। তার করতলে মানে হাতের তালুতে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ তিনি ছিলেন কৃষক। সঠিক উত্তর হবে কৃষক। অনেকে কৃতদাস উত্তর করবে না, সঠিক উত্তর হবে কৃষক। পরের প্রশ্নটি, যথাযথ পংক্তি, মানে এখানে পংক্তি বানানটা কয়তায় রস্যি হবে? পংক্তি কোনটি বলো? অর্থাৎ বিদ্রোহী কবিতা থেকে একটা লাইন নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে 150টি আছে। আজকে যতটুকু সম্ভব শেষ করাবো, আর পরবর্তী ক্লাসে বাকিটুকু শেষ করানো হবে। দেখো যথাযথ পংক্তি কোনটি, অর্থাৎ কোন বাক্যটি সঠিক আছে? বিদ্রোহী কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। 37-এর অনেকেই আমরা 38-এ আছি। বিশ্ব ছাড়িয়া উঠিয়াছে, না ভুল, বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছেই একা চির উন্নত শির। দেখো এখানে একা, এটা মনে রাখবা, এই যে বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির। প্রয়োজনে মূল বইটা সামনে রাখো, প্রয়োজনে মূল বইটা সামনে রেখে মূল বইটা সামনে রেখে এটা উত্তর করবা, গ সঠিক উত্তর। পরের প্রশ্নটি, প্রতিদান কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? দেখো হিংসা প্রতিহিংসা ব্যতিরেকে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা এখানে ব্যক্ত হয়েছে। যদি বলা হতো প্রতিদান শব্দের অর্থ কি, তখন সেটা হবে দানের বদলে দান, এবং এর পাশাপাশি মনে রাখবা এখানে ফুটে উঠেছে হিংসা প্রতিহিংসা ব্যতিরেকে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। আর এখানে সঠিক উত্তর হবে প্রতিদান কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ক। কি হবে বলতো? উদারতা হবে, উদারতা। পরের প্রশ্নটি, বেমক্কা শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ। বেমক্কা শব্দের অর্থ, এটা দুইটা অর্থ আছে, একটা আছে স্থান বহির্ভূত, একটা আছে দেখো
স্থান বহির্ভূত বা এখানে আছে অসঙ্গত। স্থান বহির্ভূত বা কি হবে? অসঙ্গত। স্থান বহির্ভূত বা অসঙ্গত, যেটা বলি সেটাই ভুল। সঠিক উত্তর হবে বেমাক্য শব্দের অর্থ অসঙ্গত বা স্থান বহির্ভূত। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন ফুলের নাম আছে জানাও। এরপরে আসতে পারে এই কবিতায় যে মাটি কিসের প্রতীক, যে বিশুদ্ধতার প্রতীক আছে। এরপরে দেখো অতিক্রান্ত, বিগত বছরে এটি এসেছিল। অতিক্রান্ত পাহাড় কিসের প্রতীক? মনে রাখবা, অতিক্রান্ত পাহাড় হচ্ছে বাধা বিপত্তির প্রতীক। অতিক্রান্ত পাহাড় হচ্ছে বাধা বিপত্তির প্রতীক হবে। আর সকল শক্তির উৎস হচ্ছে তোমার সূর্য। আর মুক্ত জীবনের প্রত্যাশা সেক্ষেত্রে হবে এই যে মুক্ত জানালাকে বুঝিয়েছে। আর এখানে হবে কোন ফুলের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে হবে দেখো রক্ত জবা। আর এখান থেকে আরেকটা শব্দ অর্থ তোমাদেরকে জানতে হবে। আমি কিংবদন্তি যে কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। কি হবে? জনশ্রুতি। এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, মানে ব্যাকরণ অংশ থেকে। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা কোথায় সজ্জা, এই বাক্যে কোন অব্যয়ের প্রয়োগ ঘটেছে? দেখো এখানে আছে সংযোজক, সংকোচক, যেটা সংকোচক অর্থ ছোট করে, সংযোজক যুক্ত করার কাজ করে। আর অনন্যায়ী অব্যয় যেগুলো মনের ভাব প্রকাশ করে। যেমন তোমরা অব্যয় যখন পড়েছো মানে বেসিক অংশে, সেখানে এগুলো আছে দেখো, মরি 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 কি সুন্দর প্রভাতের রূপ, এটা অনন্যায়ী অব্যয় এবং উচ্ছ্বাস প্রকাশে ব্যবহার করা হয়েছে। সি সি, তুমি এই প্রশ্নের উত্তর পারলে না। তারপরে কি আপদ, লোকটা যে পিছু ছাড়ে না, এইগুলো তোমার অনন্যায়ী অব্যয়। কিন্তু এই প্রশ্নটি দেখো, হায়রে ভাগ্য হায়রে লজ্জা, এটা হচ্ছে বাক্যালঙ্কার অব্যয়। বাক্যালঙ্কার মানে বাক্যকে সুন্দর করতে এই অলঙ্কারগুলো ব্যবহার করা হয়, কিন্তু এগুলো অর্থের কোনো পরিবর্তন করে না। এখানে সঠিক উত্তর হবে কি? বাক্যালঙ্কার অব্যয়। সঠিক উত্তর হবে সি। মিলিয়ে নাও। আজকে 50 বা 60টি পড়ানো হবে, 150টা না, আজকে সব শেষ করা হবে না। বাক্যালঙ্কার অব্যয়। পরের প্রশ্নটি, কুহেলি শব্দের সমার্থক শব্দ কি? দেখো কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, আর উত্তরী শব্দের অর্থ চাদর। কিন্তু এখানে বলেছে কুহেলি শব্দের সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ এটা জানাও। আজকে যতটা সম্ভব শেষ করানো হবে। তাহলে এখানে দেখো কুহেলি শব্দের অর্থ কুয়াশা, কিন্তু সমার্থক শব্দ এখানে হবে নিহার হবে, নিহার। মিলিয়ে নাও। খ নম্বর, জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? বাংলা ব্যাকরণে 4টি আলোচ্য বিষয় আছে। কয়টি বলো তো? 4টি। বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি? সেক্ষেত্রে হবে 4টি আলোচ্য বিষয় আছে। তার মধ্যে একটা আছে বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বের মধ্যে কারক আলোচিত হয়। আর জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন থাকতে পারে, ছেদ চিহ্ন থাকতে পারে, বা ব্রাম চিহ্ন থাকতে পারে। এইগুলো বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কি হবে বলো তো? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অনেকে জানিয়েছো যে সমীর, সমীর তো হবে না, ভুল ওইটা, নিহার। নিহার হবে। জ্যোতিচিহ্ন ব্যাকরণের এটা হবে কি? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্ব। মিলিয়ে নাও। ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল গ্রন্থটি সম্পাদনা করেন কে? এটা তোমাদের জানা এবং অনেকবার আমি বলেছি। এটি হবে সুকান্ত ভট্টাচার্য। ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল গ্রন্থটি সম্পাদনা করেন। সঠিক উত্তর হবে 45-এর ক হবে, সুকান্ত ভট্টাচার্য। এবার দেখো বলেছে কোন বানানটি অশুদ্ধ, মানে অশুদ্ধ বানানটি তোমাকে খুঁজে বের করতে হবে। অশুদ্ধ বানান মনে রাখবা, রেফ এর পরে ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না। রেফের পর কি হয় না? ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না। তাহলে এখানে খেয়াল করো, রেফের পরে কার্য ব্যঞ্জন বর্ণ একটাই আছে, সূর্য এখানে একটাই আছে, দ্বিত্ব নাই, মানে দুইবার নাই। মূর্ছা, রেফের পর ছ একটাই আছে। কিন্তু খ নম্বর অপশনে দেখো কার্তিক, এখানে তয় তয় ডাবল আছে, অর্থাৎ রেফের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না, এটাই অশুদ্ধ। তাহলে এখানে দেখো 46-এর সঠিক উত্তর হবে খ, কার্তিক। এটা ভুল আছে, কারণ রেফের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না, দুইবার হবে না। অনেকে মূর্ছা উত্তর করেছো না, রেফের পর ব্যঞ্জন বর্ণ একটা হবে, এটা ঠিক আছে। খ নম্বরে ভুল। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে উপস্থাপিত ঘটনার সময়কাল, এটা দেখো, দেখি কে আগে বলতে পারে। সময়কালটা বলো, সময়কাল।
মিলিয়ে নাও, এখানে দেখো ক হবে 1756 সালের 19শে জুন। 1756 সালের কি হবে বলো তো? 19শে জুন। 1756 সালের কি? 19শে জুন। পরের প্রশ্নটি, ইনভয়েস, এই যে চালান, আগে দিয়েছি বুক পোস্ট অর্থ খোলা ডাক, ডায়ালেক্ট শব্দের অর্থ উপভাষা, লিজেন্ড শব্দের অর্থ কিংবদন্তি, লিয়েন অর্থ হচ্ছে পূর্ব শর্ত, আর এখানে বলেছি ইনভয়েস, এইটা আসতে পারে এবছরও। ইনভয়েসের অর্থ কি বলো? ইনভয়েস এর অর্থ কি জানাতে থাকো, আমি উত্তর বলে দিচ্ছি, মিলিয়ে নাও। ইনভয়েস এটা হবে চালান হবে, সঠিক উত্তর হবে ঘ, চলমান হবে না, এটা চালান হবে, চালান। ইনভয়েস অর্থ হচ্ছে চালান। পরের প্রশ্নটি, সাপেক্ষ সর্বনাম কোনটি? খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন থেকে আসবে, আমি 100% এখানে দিয়ে রাখছি। অর্থাৎ একটি আর একটার উপর কি বোঝাবে বলতো? নির্ভরশীলতার সম্পর্ক বোঝাবে। যেমন যে, সে, যারা, তারা, যখন, তখন, যিনি, তিনি, যদি, তবে। তাহলে দেখো কোনো বাক্যের মধ্যে যদি সাপেক্ষ সর্বনাম থাকে তখন সেটা হবে জটিল বাক্য হবে। এই যে এই প্রশ্নটা গতবার এসেছে, সোনাতরী কবিতা থেকে লাইনটি নিয়েছে, যত চাও তত লাও। তাহলে দেখো যত তত আছে, এটা কি হবে বলতো? সাপেক্ষ সর্বনাম। সঠিক উত্তর হবে কি হবে? এটা হচ্ছে ক নম্বর হবে, যত চাও তত লাও, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। পরের প্রশ্নটি, করতল শব্দের অর্থ কি? করতল। এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে, দেখো কর পল্লব, কর পল্লব কোন সময়? যারা হচ্ছে কর্মধারায় সমাস করেছো, কর্মধারায় সমাসের মধ্যে একটা আছে দেখো তোমার উপমিত কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায়। তাহলে উপমিত কর্মধারায় ব্যাস বাক্য কি হয়? মিথ্যা হয় এবং অবাস্তব তুলনা বোঝাবে। তাহলে পূর্বপদ হচ্ছে কর, কর মানে হচ্ছে হাত বা বাহু, আর পল্লব মানে লতাপাতা। আচ্ছা তোমার কাছে যদি আমি প্রশ্ন করি, বলো তো হাত আর লতাপাতা কি কখনো এক জিনিস? তোমার উত্তর হচ্ছে না। তাহলে যদি অসমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করা বোঝায় তখন সেটা অবাস্তব বা ব্যাসবাক্য মিথ্যা হবে, সেক্ষেত্রে এটা উপমিত কর্মধারায় সমাস, মনে রাখবা, উপমিত। আর এখানে হবে করতল, সেটা হবে হচ্ছে দেখো হাতের তালু, কি আছে বলো তো? যে করের তল, হাতের তালু, এটা দিতে পারো যেহেতু অর্থ চেয়েছে। গ, পরের প্রশ্নটি, ডায়ালেক্ট এর বাংলা পারিভাষিক শব্দ কি? পরিশিষ্ট চিহ্ন, মৌলিক নাকি উপভাষা? যেহেতু মৌলিক সামনে এসেছে এজন্য এটা আলোচনা করে দিয়ে যাচ্ছি। দেখো যদি বলা হয় নিচের কোনটি মৌলিক শব্দ, তাহলে মনে রাখবা যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেগুলো মৌলিক শব্দ। যেমন মৌলিক শব্দ কোনগুলো? নাক, তারপরে দেখো ফুল, নাক ফুল, তারপর আছে বই, তারপর আছে লাল, তারপরে দেখো গোলাপ। সাধারণত এইগুলো সঠিক উত্তর হিসেবে থাকে, গোলাপ থাকে আর হচ্ছে 3, এগুলো থাকে। তাহলে নাক আছে, ফুল আছে, গোলাপ আছে, বই আছে, লাল, এগুলো হচ্ছে মৌলিক শব্দ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। আর এখানে ডায়ালেক্টের বাংলা পরিভাষা সেটা হবে উপভাষা হবে, কি হবে? উপভাষা। প্রদোষ শব্দের অর্থ কি? এটাও গুরুত্বপূর্ণ, 5 থেকে 7টা শব্দ অর্থ দিয়েছি, এগুলো পড়বা, এখান থেকে কমন পাবা। এই যে 370 জন আছো তোমরা, নিশ্চিত ভালো মার্ক পাবা এবং ভালো ভার্সিটি, ভালো সাবজেক্ট পাবা। দেখবা প্রথমে 700-800 থাকে, 1 ঘন্টা যেতে না যেতেই মানে কমে যায়, যারা শেষ পর্যন্ত থাকে তারাই টিকে যায়। সঠিক উত্তর দেখো কি হবে? প্রদোষ শব্দের অর্থ হবে সন্ধ্যা হবে, কি হবে? সন্ধ্যা। এটি হচ্ছে তোমার সন্ধ্যার কিন্তু তোমার উচ্চারণও আসতে পারে এবং বিগত বছর অনেকবার এসেছে। উচ্চারণটা যদি ছয়ের মতো হয় সেক্ষেত্রে দন্তস্ব থেকে যাবে, অন্যথায় তালবস্যা হবে। তাহলে এখানে আমরা বলি না যে গাছের পাতা সবুজ সবুজ, দন্তস্ব মানে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, সেক্ষেত্রে তালবস্যা হবে। সন, তারপর হবে ধা, এটি হচ্ছে উচ্চারণ, আর প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা হবে, এটি বানান, এটি উচ্চারণ, সন্ধ্যা। পরের প্রশ্নটি দেখো, রেখাচিত্র কোন ধরনের রচনা? এটা অনেকেই পারবে না। রেখাচিত্র এটা কোন ধরনের রচনা বলো? প্রত্যেকটা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রদোষ সেটা তো জানলে, সন্ধ্যা। আর রেখাচিত্র উপন্যাস, ছোটগল্প, নাটক নাকি দিনলিপি? 53 ঘ জানিয়েছো, ধন্যবাদ ধন্যবাদ। দিনলিপি, হ্যাঁ হয়েছে। 53 এ না, না উপন্যাস হবে না, দিনলিপি। দেখো রেখাচিত্র এটা দিনলিপির মধ্যে যাবে। কোন রচনায় খনার বচনের উল্লেখ আছে? দেখো রেইনকোট কবিতা, কবিতা না, রেইনকোট গল্প যখন তুমি পড়েছো শুরুতে দেখো আছে শনিতে 7 মঙ্গলে, এই যে এই অংশটিকে বলা হচ্ছে তোমার এই যে খনার বচন। এবং খনার বচন এখানে আরেকটা বিষয় মনে রাখবা, ওই যে ক্লাস 8 বা 9-10 বইয়ে কৃষি শিক্ষা বইয়ে ছিল 16 চাষে মূলা
তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান, এটাকে খনার বচন বলা হয়। এবং সেটা ছিল এই যে রেইনকোট গল্পে। কোন গল্পে ছিল বলো তো? রেইনকোট। 54 এর সঠিক উত্তর হবে ঘ। একজন উপন্যাস উত্তর করছে, একজন দিনলিপি, একজন নাটক, মানে যার ইচ্ছা তাই। পড়া নাই, পারবা না, 1 মাস 1.5 মাস আছে, আর এইভাবে ভুলভাল উত্তর করলে কি হয় নাকি? কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল আছে? দেখো একটু আগেই বলেছি। এবং এই শব্দটি নেওয়া হয়েছে তোমার নেকলেস গল্প থেকে। ব ফলার উচ্চারণ মনে রাখবা, শুরুতে থাকলে আর শেষে থাকলে উচ্চারণটা হয় না। এটার মাঝে আছে উদ, তারপরে কি হবে? বেগ। এইটির উচ্চারণ বহাল আছে, সঠিক উত্তর হবে খ। এবং এবারও কোনো না কোনো জায়গায় তোমরা এটা পাবাই পাবা, যে কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে। উদ্বেগ। একজন উত্তর করছে বিলাসী। ভাই রে ভাই, তুমি হয়তোবা বই কখনো পড়োনি। এখানে সঠিক উত্তর হবে উদ্বেগ হবে, উদ্বেগ। এখানে ব ফলার উচ্চারণ বহাল আছে। কোন বানানটি শুদ্ধ নয়? নয় বলেছে, সেক্ষেত্রে দেখো এই যে প্রশ্নে যদি নয় থাকে তাহলে ভেবেচিন্তে উত্তর করবা। রূপালী, অপরাহ্ন, তারপর আছে দেখো নিরোধ আছে, অগ্রহায়ণ আছে। পূর্বাহ্ন বানান, পূর্বাহ্ন বানান এখানে মনে রাখবা নটা নিচেই হবে, আর ন যখন নিচে থাকে তখন সেটা মধ্যাহ্ন না। এরপরে আছে মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে দুপুরবেলা, সূর্যের অবস্থান থাকে মাঝ বরাবর, এই জন্য মনে রাখবা নটা থাকবে মাঝে ও উপরে। ন যখন উপরে থাকে তখন সেটা দন্তান্ন না। অপরাহ্ন মানে হচ্ছে দেখো বিকালের শেষ পর্যায়ে বা সন্ধ্যার আগ পর্যায়ে, সেক্ষেত্রে হবে কি? অপরাহ্ন। অপরাহ্ন, সূর্য, এই 3টা সূর্য দিয়ে মনে রাখবা। পূর্বাহ্ন দিনের মানে শুরু, এবং পূর্ব দিকে সূর্য উঠে, এই জন্য মনে রাখবা সূর্য নিচ থেকে উপরে ওঠে, এই জন্য মনে রাখবা নটা হবে নিচেই থাকবে। আর মধ্যাহ্ন মানে দুপুরবেলা, সূর্যের অবস্থান থাকে মাঝ বরাবর বা উপরে থাকে, এই জন্য মনে রাখবা এই নটা থাকবে কি? উপরে থাকবে। অপরাহ্ন মানে সন্ধ্যাবেলা, সূর্যের অবস্থান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, মানে এর অবস্থানটা থাকে নিচে, নটা থাকবে নিচে। আর ন যখন নিচে থাকে তখন সেটা মধ্যাহ্ন ন, আর উপরে থাকলে তখন সেটা দন্তান্ন ন হবে। এখানে সঠিক উত্তর হবে অপরাহ্ন। তারপর আমরা শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ? আমরা শব্দটি, এবং এর পাশাপাশি মনে রাখবে যে দম্পতি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। দম্পতি এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে জায়া ও পতি, স্বামী ও স্ত্রীকে বোঝায়। জায়া ও পতি, স্বামী স্ত্রীকে বোঝায়, এটি হচ্ছে তোমার একশেষ দ্বন্দ্ব। আর আমরা, এটিও একশেষ দ্বন্দ্ব হবে। আর তোমাদের গতবার এই তৎপুরুষ সমাস থেকে বেশি প্রশ্ন এসেছে, তৎপুরুষ সমাস থেকে। যেমন বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী, এটা দেখো বৈষম্যের বিরোধী হবে, কি হবে? বৈষম্যের বিরোধী, ষষ্ঠী তৎপুরুষ। এরপর থাকতে পারে গণ অভ্যুত্থান, গণের অভ্যুত্থান, কি হবে বলো তো? গণের অভ্যুত্থান, ষষ্ঠী তৎপুরুষ। এরপরে এসেছিল তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচ্যুত, এটা হচ্ছে তোমার জগন্নাথে এসেছিল পঞ্চমী তৎপুরুষ, ক্ষমতা হতেচ্যুত। এই যে কর্মধারায় হবে না, আমরা এটা দেখো কর্মধারায় কেন হবে এটা ভাই? একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। মুরিদ কোন ভাষার শব্দ? মুরিদ কোন ভাষার শব্দ এটা বলো। রাকিব, ক্লাসটি আবার শুরুতে করবা, এই ক্লাসটা আবার করবা, প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা করেছি, তোমার জন্য অনেক ইফেক্টিভ। মুরিদ আরবি, এটা আর সময় নিচ্ছে না। পরেরটা, মৌলিক শব্দ কোনটি? বলতে না বলতে সামনে চলে এসেছে, দেখো মৌলিক শব্দ, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে তোমার মৌলিক শব্দ। যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেটা মৌলিক শব্দ। তাহলে দেখো নাক আছে, ফুল আছে, গোলাপ আছে, বই আছে, 3, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। সঠিক উত্তর হবে খ, 59 সঠিক উত্তর খ। পরের প্রশ্নটি, নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? বলো অল্প প্রাণ। অল্প প্রাণ বাতাসটা বের হবে না, মহাপ্রাণে তো বের হবে। বাকিতে যে ক, খ, গ 3টাই দেখো মহাপ্রাণের মধ্যে যাবে। প হচ্ছে অল্প প্রাণ। প কি বলো তো? অল্প প্রাণ হবে। আমি উত্তর করে দেওয়ার পরেও অনেকে উত্তর করছে যে এটা হচ্ছে ফার্সি হবে। ভাই রে ভাই, সেরা। সঠিক উত্তর এখানে দেখো প, অল্প প্রাণ হবে প। আর এই যে ঘ যখন উচ্চারণ করছে, ঘ বাতাসটা বের হচ্ছে, যখন বাতাস বের হবে তখন ধাক্কা লাগবে, তখন সেটা কি হবে? মহাপ্রাণ হবে। আর পতে দেখো এটা অল্প প্রাণ হবে। সখ্য এর বিপরীত শব্দ কোনটি? সখ্য,
সক্ষ মিলিয়ে নাও, এটা হবে অসক্ষ। অনেক উত্তর করবে। বৈর আছে, বৈর বলে না, তার সাথে আমার সম্পর্ক, তার সক্ষতা গড়ে উঠেছে, এমন বলা হয়। 2 থেকে 3 মাস চলে গেল, এগুলো বিগত বছরের প্রশ্ন দিয়েছি, তারপরে ভুলভাল উত্তর করছো, মানে মানা যায় না এগুলো। সঠিক উত্তর হবে ক। পরের প্রশ্নটি দেখো, ফররুখ আহমেদের মুহূর্তের কবিতা কোন ধরনের রচনা? এটা তোমাদের নাই, দরকার নাই। তারপরে একটু দেখো, যদিও বিগত বছরে এসেছে এই জন্য আলোচনা করছি। কয়েকটা প্রশ্ন এমন আউট অফ সিলেবাস থাকবে, কখনো পড়ে দেখোনি তুমি, বিশেষ করে জাহাঙ্গীরনগরের রাবিতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন পাবা তুমি। তাহলে দেখো, ফররুখ আহমেদের মুহূর্তের কবিতা, এটা হচ্ছে সনেট। সনেটের বৈশিষ্ট্য হচ্ছে, সেটা এখান থেকে প্রশ্ন আসবে তোমার। সনেট, এটার ইংরেজি নাম দেখো, ইংরেজি হচ্ছে SONNET, সনেট। এবং এটার বাংলা হচ্ছে দেখো চতুর্দশ পদী কবিতা বলি। প্রশ্ন আসতে পারে চতুর্দশ পদী, এটার ব্যাস বাক্য কি বা কোন সমাস, তোমরা একটু জানাও। সনেটের 2টা বৈশিষ্ট্য আছে। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, যেখানে থাকে ভাবের প্রবর্তনা থাকে। কি থাকে বলো তো? ভাবের প্রবর্তনা। আর শেষের 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। শেষের 6 লাইনকে বলা হয় ষষ্ঠের বা ষষ্ঠক, যেখানে থাকে ভাবের পরিণতি থাকে। কি থাকে বলো তো? ভাবের পরিণতি। মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে গিয়েছিল এবং সে আবার ফিরে আসতে পারবে কিনা, কপোতাক্ষ নদের তীরে বসে আবার গান বা কবিতা রচনা করতে পারবে কিনা, তার মধ্যে একটা সংশয় কাজ করেছিল। ওই শেষ 6 লাইনে সে ষষ্ঠক। আর সনেট বলা হয় কাকে? 14টা মাত্রা থাকবে, 14টা চরণ থাকবে, এমন ভাবসঙ্গত কবিতাকে বলা হয় সনেট, যার বাংলা আছে চতুর্দশ পদী কবিতা বলে। যদি বলা হয় চতুর্দশ পদী, এটা হচ্ছে কোন সমাস? তাহলে ব্যাস বাক্য হবে চতুর্দশ পদের সমাহার, দ্বিগু সমাস। দেখো কত তথ্য দিলাম তোমাদেরকে, এটা হবে সনেট। যদি বলা হয় সনেটের জনককে, যদি বলা হয় সনেটের জনক, সেক্ষেত্রে হবে ইতালির পেত্রাক। ইতালির কি হবে? পেত্রাক, পেত্রাক। আর যদি বলা হয় বাংলা সনেটের জনককে, বাংলা যদি বলে তখন সেটা মাইকেল মধুসূদন দত্ত হবে। বাংলা বললে মাইকেল মধুসূদন দত্ত। আর বাংলা যদি না বলে, শুধু যদি বলে সনেটের জনককে, তখন হবে ইতালির পেত্রাক হবে। কি হবে? ইতালির পেত্রাক। জমি শব্দটি কোন ভাষা থেকে আগত? খুবই খুবই গুরুত্বপূর্ণ, বলো জমি শব্দটি কোন ভাষা থেকে আগত? জমি শব্দটি কোন ভাষা থেকে আগত? আমি একটু দ্রুত যাব। আরবি, সংস্কৃত, হিন্দি, ফার্সি মিলিয়ে নাও। ওই পাশে ছিল মরিদ হচ্ছে আরবি, আর এখানে জমি সেটা হবে দেখো ফার্সি হবে। কি হবে? ফার্সি। এবং এটা সুচেতনা কবিতা থেকে নিয়েছিল। সুচেতনা কবিতা, সু যে চেতনা, উপপদ তৎপুরুষ সমাস, সু যে চেতনা। এখানে সঠিক উত্তর মিলিয়ে নাও ঘ। পরের প্রশ্নটি, উচ্চারণ স্থান অনুযায়ী ন কোন ধরনের ধ্বনি? অনেকে এটা ভুল করবা। দেখো এই যে ক, খ, গ, ঘ, উ, অ, এর উচ্চারণটা হবে উ, অ। গতবার এসেছিল এটা, এই যে ক থেকে এই যে ও পর্যন্ত আছে উ, অ, এর উচ্চারণটা হবে শেষে অ হবে। এটা হচ্ছে কণ্ঠ হবে। কি হবে বলো তো? কণ্ঠমূলীয় বা কণ্ঠ। এরপর এদের দেখো চ, ছ, বর্গীয় জ, ইয়, এই শেষেরটাকে নাসিক্য বলা হয়। এটা হচ্ছে তালব্য। কি বলো তো? তালব্য। এরপরে দেখো হচ্ছে ট থেকে যে মধ্যাহ্ন ন, সেটা হচ্ছে এই যে হচ্ছে তোমার মূর্ধা। কি বলো তো? মূর্ধা বলে। আর ত থেকে ত, থ, দ, ধ, দন্তান্ন না, সেটা হবে দন্ত হবে বা দন্তমূলীয়। এটা মনে রাখবা, দন্তমূলীয়, এটা অন্তস্থ হবে, দন্তমূলীয়। আর প থেকে ম পর্যন্ত সেটা হবে ওষ্ঠ। মানব শিশুরা এই যে প বর্গীয় বর্ণগুলো আগে আয়ত্ত করতে শিখেছে, বলে পাপ্পা, বলে মাম্মা, বলে এই প বর্গীয় আগে বলে। দন্তমূলীয় মিলিয়ে নিও। পরের প্রশ্নটি, রিক্তের বেদন, এটা খুব গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলামের যে সাহিত্যকর্মগুলো রয়েছে তার মধ্যে দেখো একটা হচ্ছে রিক্তের বেদন আছে, রিক্তের বেদন। তারপরে মনে রাখবা হচ্ছে শিউলিমালা, এখান থেকে একটা পাবা, রিক্তের বেদন, শিউলিমালা। গতবার ঢাবিতে এখান থেকে প্রশ্ন এসেছে, রিক্তের বেদন, শিউলিমালা। এরপর আছে দেখো ব্যথার দান, ব্যথার দান। তারপরে গতবার যেটা ঢাবিতে এসেছে পদ্ম, পদ্ম গোখরা। এটা কিন্তু প্রশ্নটা এমন ছিল, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি? তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা হচ্ছে মতিচুর, তারপর হচ্ছে সুলতানাস ড্রিম, আর হচ্ছে পদ্ম রাগ। অপশনে তোমার ছিল পদ্ম গোখরা। তাহলে পদ্ম গোখরাটা কার বলো তো? কাজী নজরুল ইসলামের তোমার হচ্ছে গল্প গ্রন্থের মধ্যে যাবে। আর কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো মনে রাখার টেকনিক হচ্ছে বা কম। বা থেকে বাদনহারা, কু থেকে কুহেলিকা, ম থেকে মৃত্যুখোদা। এই বাদমা প্রশ্নটা যদি একটু জটিল আসে, সাধারণত জাবিতে জটিল আসে, বলবে কাজী নজরুল ইসলামের প্রথম পত্র উপন্যাস কোনটি? তাহলে মনে রাখবা বাদনহারা, এবং বাদনহারা বানালে চন্দ্রবিন্দু হবে। এইভাবে ভেঙে ভেঙে পড়বা, প্রয়োজনে ক্লাসটি আবার করবা।
তাহলে ব্যথার দান, রিক্তের বেদন, শিউরিমালা, পদ্ম গোকরা, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ এবং তার উপন্যাস হচ্ছে এই যে বাকুম দিয়ে মনে রাখবা বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু খোদা। আর তার প্রথম পত্র উপন্যাস হচ্ছে এই তোমার হচ্ছে বাঁধনহারা। আর যদি বলা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা, সেক্ষেত্রে হচ্ছে পদ্ম রাগ, আর পদ্ম গোকরা কিন্তু নজরুলের, আর পদ্ম রাগ বেগমের, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি বলো? কি হবে সঠিক উত্তর? মিলিয়ে নাও। গৌড়ীয় ব্যাকরণ আছে, কি আছে দেখো, গৌড়ীয় ব্যাকরণ। গ। পরের প্রশ্নটি, কোন প্রেক্ষাপট, প্রেক্ষাপটটা বানান এখানে টাইপিং মিস্টেক আছে, কোন প্রেক্ষাপটে রেইনকোট গল্পটি রচিত হয়েছে? এবং তোমাদেরকে আরো বলতে হবে এই যে এটা প্রেক্ষাপটটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে, এটা ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়, মধ্য পর্যায় নাকি শেষ পর্যায়, এটা বলতে হবে। প্রথম না, মধ্যম না, এটা শেষ পর্যায়কে নিয়ে হয়েছে এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এটা মনে রাখবা। সঠিক উত্তর হবে ঘ। মিলিয়ে নাও। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে পদের প্রাধান্যের ভিত্তি থেকে সমাস, যদি বলা হয় সমাস মোট কত প্রকার? 4 প্রকার। আর নতুন বোর্ড বই অনুযায়ী সমাস হবে 4 প্রকার। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। দ্বন্দ্ব সমাসের মনে রাখবা, যদি বলা হয় এখান থেকে একটা প্রশ্ন পাবা, উভয় পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? সেটা হবে দ্বন্দ্ব সমাস। আমরা যদি লিখি মা বাবা, তাহলে দেখো উভয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। এরপর যদি বলা হয় পূর্বপদ, এটা তোমরা খাতায় নোট করে রাখবা বা স্টিকি নোটে লিখে পড়ার টেবিলের সামনে লাগাই রাখবা। পূর্বপদ সেটা হবে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান। এরপর মনে রাখবা পরপদ প্রধান কোন সমাসে? পরপদ। সেক্ষেত্রে মনে রাখবা পরপদ সমাস মানে প্রধান 3টা সমাস, একটা হচ্ছে দেগু, একটা হচ্ছে দেগু, একটা হচ্ছে কর্মধারায়, আর একটা হচ্ছে তৎপুরুষ। দেগু, কর্মধারায় আর তৎপুরুষ, এই 3টা সমাসের পরপদ প্রধান। কিভাবে মনে রাখবা? আমরা যে কৃত কর্মগুলো করে থাকি, কাজকর্মগুলো করে থাকি, আমাদের এই যে কাজের হিসাবটা আমরা কোথায় পাবো? পরকালে পাবো। এজন্য মনে রাখবা কর্মধারায় সমাসের পরপদ প্রধান, একটা আমার কমন পাবা এখান থেকে। এরপরে খেয়াল করো, তোমার যদি বলা হয় তৃতীয় পদ বা অন্য পদ প্রধান, তৃতীয় পদ বা অন্য পদ প্রধান, মনে রাখবা প্রথম পদও বোঝাবে না, পরপদও বোঝাবে না, তৃতীয় পদকে বোঝাবে, সেটা বহুব্রীহি। বহুব্রীহি সমাসের তৃতীয় পদ বা অন্য পদ প্রধান। এইভাবে তুমি কি আগে কখনোই প্রত্যেকটা প্রশ্ন যদি এইভাবে ভেঙে ভেঙে পড়ো, যেই প্রশ্ন আসুক না কেন তুমি সঠিক উত্তর করে আসতে পারবা। তাহলে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল বহুব্রীহি কোন সমাস? তাহলে দেখো আমরা একটু দেখি। বহু অর্থ হচ্ছে অনেক, আর ব্রীহি অর্থ হচ্ছে ধান। দেখো এখানে অনেকের অর্থও বোঝায় না, ধানের অর্থও বোঝায় না। বহু ব্রীহি আছে যার, মানে যার অনেক ধান আছে সেই ব্যক্তিকে বোঝায়। তাহলে পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য পাবে না, সেটা হবে বহুব্রীহি সমাস। কি হবে? বহুব্রীহি সমাস। আপনার ক্লাসের প্রেমে পড়ে গেলাম। এসএস নাও, আমি তো হ্যাঁ এসএস নিয়ে রাখো, এটা আমি তো এইভাবে সেভ করা নাই, স্লাইড পাবা না। তাহলে দেখো দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? সেক্ষেত্রে হবে ভাই বোন। প্রশ্ন আসতে পারে, যেমন গতবার এসেছে মা বাবা, তাহলে মা হচ্ছে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ। প্রত্যেক পদের কিন্তু আলাদা আলাদা পদের প্রাধান্য পাচ্ছে, এটা হবে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এরপরে আসতে পারে দেখো মাসি পিসি, মাসি পিসি আসতে পারে। তারপরে গতবার এসেছিল যে ভাই বোন। এরপর আসতে পারে যে তোমার সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস, সেক্ষেত্রে মনে রাখবা হাট বাজার। হাট বাজার হচ্ছে সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। এরপরে যদি একটু মানে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অহিনকুল। অহিনকুল কোন সমাস? মনে রাখবা এই যে অহি হচ্ছে পূর্বপদ, অহি মানে হচ্ছে সাপ, আর নকুল মানে হচ্ছে বেজি। তাহলে সাপ আর বেজির মধ্যে সম্পর্ক কি ভালোবাসার সম্পর্ক, নাকি এদের মধ্যে বিরোধার্থক সম্পর্ক? বিরোধার্থক সম্পর্ক। ঠিক তেমনই ভাবে হচ্ছে তো দা কুমড়া, এগুলো হচ্ছে তোমার সব হচ্ছে বলতো বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। কি হবে? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। যদি প্রশ্ন আসে দ্বন্দ্ব সমাস থেকে, এর ভিতর থেকে আসবে। আরেকটা বলছি দেখো, যদি বলে অলোপ দ্বন্দ্ব সমাস কোনটি? যেখানে বিভক্তি লোপ পাবে না। যেমন পথে ঘাটে, মায়ে ঝিয়ে, জলে স্থলে, দেশে বিদেশে, যেখানে বিভক্তি লোপ পাবে না সেটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। আরেকটা আছে বহুপদী দ্বন্দ্ব সমাস, নিচের কোনটি? বহুপদী দ্বন্দ্ব সমাসে 3 বা তার অধিক পদ থাকবে, যেমন সাহেব, বিবি ও গোলাম, চোখ, নাক ও কান, স্বর্গ, মর্ত, পাতাল, তেল, নুন, লাকড়ি। প্রতিটা সেকেন্ডে তথ্য দিচ্ছি, মাথায় গেঁথে নাও। দ্বন্দ্ব সমাস থেকে যদি কোনো প্রশ্ন আসে এর বাইরে থেকে আসবে না, যতটুকু বললাম। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, একই প্রশ্ন আসছে, কোনটিতে নত্যবিধি প্রযোজ্য নয় বলো? এটা দরকার নাই। এই গৃহ, দেখো এই যে গৃহ প্রবন্ধে বেগম রোকেয়া কোন বিষয়ের প্রশ্ন উত্থাপন করেছে?
এটা যদিও তোমরা পারবা না। এর পাশাপাশি দেখো একটা তোমাদের জানা লাগবে, প্রবন্ধ কোন সমাস? প্রবন্ধ। তোমাদের একটা সমাস আছে প্রাদি সমাস, একটা সমাস আছে প্রাদি সমাস। প্রাদি সমাসের পূর্বপদে পুরো থাকতে পারে, তারপরে দেখো পরি থাকতে পারে, পুরো থাকতে পারে, পরি থাকতে পারে, অনু থাকতে পারে। এই অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য পদের সমাস হয় তখন তাকে প্রাদি সমাস বলে। প্রশ্ন আসতে পারে, দেখো কতবার এসেছে প্রভাত শব্দেও, প্রভাত এটা কোন ধরনের সমাস? তারপরে আসতে পারে দেখো প্রগতি, প্রগতি এটা কোন সমাস? তারপর আসতে পারে প্রবচন, প্রবচন এটা কোন সমাস? তারপর আসতে পারে যে প্রবন্ধ, তারপরে থাকতে পারে দেখো অনুতাপ, অনুতাপ এটা কোন সমাস? তারপর থাকতে পারে যে পরিভ্রমণ, পরিভ্রমণ এটা হচ্ছে কোন সমাস? খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, পূর্ব পদে যদি পুরো থাকে, পরি থাকে, অনু থাকে, পুরো থাকে, মাথায় গেথে রাখতে বলছি, গেথে। তাহলে দেখো এই যে প্রভাত, পুরো যে ভাত, প্রগতি, পুরো যে গতি, প্রো দ্বারা প্রকৃষ্ট রূপে বোঝায়, পুরো যে বচন, পুরো যে বন্ধ, সবগুলো প্রাদি সমাস। অনুতাপ, অনু মানে পশ্চাৎ বা পিছনে বোঝায়, অনুতে যে তাপ, আর পরিভ্রমণ হবে পরি যে ভ্রমণ, এগুলো সব হচ্ছে প্রাদি সমাস। কি হবে? প্রাদি সমাস। এবং আরেকটা প্রশ্ন এসেছিল যে প্রভাত শব্দে প্রো, এটা ব্যাকরণিক শব্দ শ্রেণীর নাম কি? এটা হবে বলতো উপসর্গ হবে। কি হবে? উপসর্গ শব্দের পূর্বে বসে। আর এখানে হবে গৃহ প্রবন্ধে বেগম রোকেয়া কোন বিষয়ের উত্থাপন করেছে? নারীর প্রতি, যে নারীর সত্যি কোনো ঘর বা গৃহ আছে কিনা। ঢাবিতে প্রশ্ন এসেছিল গৃহ এর দুইটা সমার্থক শব্দ, যেমন বাড়ি হতে পারে, নিলয় হতে পারে, আবাস হতে পারে, বা বাটিও হতে পারে। বাটি কিন্তু গৃহ সমার্থক শব্দ। আরেকটা বিষয় খেয়াল করো, উত্থাপন, এখানে কোন কোন যুক্ত বর্ণ আছে? এখানে ত আ থ মিলিত। তাহলে দেখো প্রশ্নগুলো কেমন পড়তে হবে। তোমরা প্রশ্ন করো যে বিগত বছরের প্রশ্ন পড়লে কমন আসবে কিনা, এইভাবে প্রতিটা অংশ বিস্তারিতভাবে পড়তে হবে, তাহলে কমন পাবা। প্রতিদান কবিতার মূল বক্তব্য কি? এটা এবার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পাবা। প্রতিদান শব্দের অর্থ যদি বলতো তাহলে সেটা হতো দানের বদলে দান। 8টার সময় ক্লাস শেষ হবে। দানের বদলে দান। প্রতিহিংসা, তারপরে দেখো হিংসা প্রতিহিংসা ব্যতিরেকে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা এখানে ব্যক্ত হয়েছে। কেমন বলতো? প্রীতিময়, মনে রাখবা, প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। আর এখানে বলেছে মূল বক্তব্য কি, সেক্ষেত্রে হবে এই যে অনিষ্টকারীর উপকারের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ে তোলা। অনিষ্টকারীর উপকারীর মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ে তোলা। সঠিক উত্তর হবে খ। পেট্রোল শব্দের বাংলা পরিভাষা কি? গতবার হচ্ছে ঢাবিতে এটা এসেছে। এবং পরিভাষা কি সেটা মনে রাখো, বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পরিভাষা। পেট্রোল, পেট্রোলের পরিভাষা হবে টহল। ওই যে অনেক অঞ্চলে মানে বিশেষ কোনো এলাকায় সেনাবাহিনী বা পুলিশের টহল দেয় আর কি, সেটাকে বলা হয় যে পেট্রোল বলা হয়। সঠিক উত্তর হবে, আবার পেট্রোল বলে না কেউ, আবার টহল হবে। কি হবে? টহল। 73-এর খ। পরের প্রশ্নটি, এক কথায় প্রকাশ করো, বিশ্বজনের হিতকারকে কি বলা হয়? বিশ্বজনের হিতকারকে কি বলা হয়? ঝটপট জানাও। বিশ্বজনের হিতকারকে কি বলা হয়? ক্লাসের পিডিএফ আমি তোমাদের সকলের জন্য উত্তর সহ জিলানি স্যার পেজে বা বাংলা লাভার্স গ্রুপে পোস্ট করে দিব, দুইটা। বা না পাইলে আমার আইডিতে জিলানি হাসান জয়, এই আইডিতে জানালেও পেয়ে যাবা, আমি দিয়ে দিব। সঠিক উত্তর দেখো এখানে বিশ্ব সর্বজনীন, দেখো বিশ্বজনীন আছে। খাইতে হবে না লামিয়া আক্তার, এত খাবা কেন বলো? বিশ্বহিত না বিশ্বজনীন। দেখো কে লাল সালু উপন্যাসটি ফরাসি ভাষায় অনুবাদ করেছেন? কে লাল সালু উপন্যাসটি ফরাসি ভাষায় অনুবাদ করেছেন? এবং লাল সালু উপন্যাসের যে ইংরেজি নাম ট্রি উইথাউট রুটস, বৃক্ষ বা শিকড়বিহীন যে গাছ, এটা মনে রাখ। তাহলে দেখো লাল সালু উপন্যাসটি ফরাসি ভাষায় অনুবাদ করেছে, এটা অ্যান মেরি ওয়ালিউল্লাহ, অ্যান মেরি ওয়ালিউল্লাহ এটা হবে। আর হচ্ছে ইংরেজি নাম হচ্ছে ট্রি উইথাউট রুটস। দুর্জন লোক
পরিত্যাজ্য বাক্যটি কোন ধরনের বাক্য? মনে রাখবা যে বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং কর্তা থাকবে, সেটা হচ্ছে সরল বাক্য। যেমন এখানে দেখো দুর্জন লোক পরিত্যাজ্য, একজন বাক্যটা শেষ হয়েছে সমাপিকা ক্রিয়া এবং এখানে একটা কর্তা, সেটা হবে কি বলতো তোমার সরল বাক্য। এবং সরল বাক্যের মধ্যে এক বা একাধিক তোমার অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, যেটা দ্বারা বাক্য শেষ হয় না আর কি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সরল বাক্য হবে। কি হবে? সরল বাক্য। ৭৬-এর ক। পরের প্রশ্নটি, মনীষা অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ। মনীষা এবারও আসতে পারে। মনীষা এটা হচ্ছে বানানের উচ্চারণ হবে দেখো কি মো, তারপর হচ্ছে নি, তারপর হচ্ছে সা, এটি হচ্ছে তোমার উচ্চারণ গেল। এবারের অর্থ দেখো, সঠিক উত্তর হবে প্রজ্ঞা। এর পাশাপাশি আরো জানতে হবে মেধা, মেধা, মনন, তারপর আছে জ্ঞান, তারপর আছে দেখো কি প্রজ্ঞা। এগুলো হচ্ছে তোমার মনীষা শব্দের অর্থ। মনীষা শব্দের অর্থ মেধা, জ্ঞান, প্রজ্ঞা, এগুলো হচ্ছে মনীষা শব্দের অর্থ। পরের প্রশ্নটি, ও এর সঠিক উচ্চারণ কি? অনেকে তোমার হচ্ছে এটার উচ্চারণ করা আছে উম্ম উচ্চারণ করে, উম্ম, এবং এটাকে উচ্চারণ করা আছে ইঙ্গে, এটা ভুল। এবং এটাকে উচ্চারণ করা হচ্ছে পেটকাটা মধ্যাহ্ন স, পেটকাটা হবে না, এটা হচ্ছে শুধু মধ্যাহ্ন স হবে। এটা হবে মনে রাখবা ওই যে বলে না ইয়ো ইয়ো হানি সিং, ওই যে ইয়ো ইয়ো, এটা মনে রাখবা ইয়ো, আর এটা হবে কি ও অ, শেষে হবে অ উচ্চারণ হবে এটা। ৭৯, পুরাঘটিত বর্তমান কাল কোনটি? পুরাঘটিত বর্তমান কাল কোনটির? বর্তমানকে বুঝতে হবে। আমাদের পরীক্ষা চলছে, তাড়াতাড়ি কাজটি করো। তারা মাঠে খেলছিল, তারা বাড়িতে ফিরেছে, এটা। আটাত্তর খ হওয়ার কথা, কোথায় আছে তুমি? ৭৮-এ খ। ও না না সোনামণি, এটা উ অ হবে, উ হবে না, উ অ। পুরাঘটিত এটা ক, তারা বাড়িতে ফিরেছে। পরের প্রশ্নটি, ক্ষিতি শব্দের প্রতিশব্দ কোনটি? দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু এটা পৃথ্বী হবে। পৃথ্বী মানে ওই যে দেখো, এটা বিদ্রোহী কবিতায় আছে। এবং প্রশ্নটা এমনও আসতে পারে, বিদ্রোহী কবিতায় কয়টি মানে বাতাসের কয়টা সমার্থক শব্দ আছে? ৩টা, এটা মনে রাখবা। মলয় অনিল আছে এই যে। হ্যাঁ, ক্লাস শেষ করব। আসিফ হাসান একটু পরে, আর 10 মিনিট পরে শেষ করে। আমার নাম কি? আমার নাম কি আসলে আমি জানি না। ক্ষিপ্তি, এটা পৃথ্বী হবে। মাসি পিসি গল্পে মাসি পিসি কি দিয়ে কানাইকে মারতে উদ্যত হয়? লাঠি ও দা, ঝাঁটা ও বটি, ছুরি ও চাকু, নাকি বটি আর দা? কি হবে বলো তো? সঠিক উত্তর হবে এই যে নাও, বটি আর দা হবে, ঘ হবে সঠিক উত্তর। প্যাট কাটা, হ্যাঁ অনেকে ওই যে অফলাইনে ক্লাস নিতে যাই রংপুরে, তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে হয়, প্রায় প্রত্যেকটা জেলায় কম বেশি যাওয়া হয়েছে। প্যাট কাটাই বলে ম্যাক্সিমাম, কিন্তু সেটা হবে মূর্ধন্য ষ হবে, বটি আর দা হবে। পরের প্রশ্নটি, দুর্নিবার দুর্নাম শব্দ দুটিতে মূর্ধন্য ন ব্যবহৃত হয়নি কেন? মনে রাখবা এটা হচ্ছে দুর্নিবার হতে পারে, দুর্নাম হতে পারে, সর্বনাম হতে পারে। আরো দুইটা মনে রাখবা, সর্বনাম আর একটা হচ্ছে ত্রিনয়ন। সর্বনাম আর ত্রিনয়ন এগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ, আর সমাসবদ্ধ শব্দে নত্যবিধি প্রযোজ্য না। সমাসবদ্ধ শব্দে প্রযোজ্য না। অনেক ধৈর্য, হ্যাঁ ধৈর্য না হলে কি এত। গতবার এই শুধু এই ম্যারাথন ক্লাসগুলো থেকে ঢাবিতে 15টার মধ্যে হুবহু 13টা কমন এসেছিল। এবারও আশাবাদী তোমরা সর্বোচ্চ কমন পাবা সকল বিশ্ববিদ্যালয়। এবং আজকে মানে 1 নং ক্লাস হলো, এরপরে আরও 5টা পাবে, এর মাধ্যমে শেষ হবে। আপনি অনেক ভালো পড়ান, ধন্যবাদ। পরের প্রশ্নটি দেখো, তাহলে দেখো দুর্নিবার সাধারণত রেফের পর তোমার মধ্যাহ্ন ন বসার কথা, কিন্তু এখানে বসেছে তোমার দন্তান্ন না, এই জন্য এগুলো সমাসবদ্ধ শব্দ, আর সমাসবদ্ধ শব্দে নত্যবিধি প্রযোজ্য নয়। পরের প্রশ্নটি দেখো, লেটগার হচ্ছে শব্দের অর্থ কি? এটা হচ্ছে খতিয়ান হবে। অনেকে যারা কমার্সে আছো তারা এটা জানো। খতিয়ান, খতিয়ান। আমার ব্রেনটা নিয়ে নিবা, নেও। যে কোনো সাবজেক্টের প্রতি তুমি 5 থেকে, খুব বেশি না 5 থেকে 6 বছর বলবো না, 6 মাস ভালোভাবে খাটাখাটি করো, সব তোমার মাথায় গেঁথে যাবে। আমার মূল বইটা বা সব কিছু মাথায় গাঁথা একেবারে। ন্যাশনালে তো সর্বোচ্চ কমন পাবা রাতুল।
কোন দুটি শব্দের উপসর্গদ্বয় বিপরীত অর্থ প্রদান করছে? তাহলে দেখো এখানে চেষ্টা করো, এই যে অপরূপ মানে যার রূপের কোনো শেষ নাই, আর অপদেবতা এটা অপকৃষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো যে অপরূপ এবং অপদেবতা দুইটা হচ্ছে বিপরীত ধর্মী অর্থ প্রদান করেছে। উপসর্গ গতবার ঢাবিতে এসেছে যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। খেয়াল করো, এটা একাডেমিকে তোমরা পড়েছো। হার একটা শব্দ, এই হারের আগে যদি আমরা পুরযুক্ত করি তাহলে কি হবে? প্রহার। যদি আমরা বিযুক্ত করি তাহলে কি হবে? বিহার। যদি আমরা সমযুক্ত করি তাহলে কি হবে? সমহার। যদি উপযুক্ত করি তাহলে কি হবে? উপহার। খেয়াল করো, এই যে বি আছে, উপ আছে, প্র আছে, সম, এর আলাদা কোনো অর্থ নাই, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে এটা অর্থ সংকোচন করতে পারে, অর্থ বিপরীত অর্থ প্রদান করতে পারে, সম্প্রসারণ করতে পারে। তাহলে দেখো এই জন্য বলা হয় উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ কোনো শব্দের পূর্বে বসে অর্থ তৈরি করতে পারে। এটা কিন্তু লিখিত অংশে এসেছিল এবং এমসিকিউতে আসতে পারে। আর এখানে সঠিক উত্তর হবে অপরূপ এবং অপদেবতা। পরের প্রশ্নটি, জয়ধ্বনি শব্দটির সঠিক উচ্চারণ কি? অনেকে জয় ধ্বনি উচ্চারণ করে কিন্তু হবে হচ্ছে জয়ধ্বনি। কি হবে বলতো? এখানেও সঠিক উত্তর নাই। আমি একটু লিখে দিই, দেখো এটা হবে জয়ধ্বনি। জয়ধ্বনি এটা হবে উচ্চারণ। আচ্ছা, কেউ বলছো জাতীয়, কেউ বলছো গুচ্ছ, কেউ বলছো সকল বিশ্ববিদ্যালয়। ক্যাপশনটা ভালোভাবে দেখে নিও, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। মৃত্যুঞ্জয়ের অন্নভাবের পিছনে কারণ কি ছিল? সাধারণত হিন্দু ধর্মের যে 4টা স্তর আছে, একটা আছে ব্রাহ্মণ আছে, একটা ক্ষত্রিয় আছে, বৈশ্য, শূদ্র। নিচু জাতের কারোর কাছ থেকে যদি খাবারটা খায়, বিশেষত তোমার ভাত যদি খায়, সেটা হচ্ছে অন্য পাপ হবে এবং সেটা প্রায়শ্চিত্ত নেই। এই পাপের কোনো, সেটা মহাপাপ হিসেবে গণ্য করা হয়, সেই পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। ঠিক যেমনটা আমরা দেখতে পাই বিলাসীর হাত থেকে মৃত্যুঞ্জয় তোমার যে ভাত খেয়েছিল সেটা অন্য পাপ হিসেবে দায়ী করা হয়েছিল, এবং এই যে অন্য পাপের পিছনে কারণ ছিল হচ্ছে সমাজপতিদের নির্দেশ। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে যে তোমার লাইনটা এখন মনে আসছে না, ওই যে তেলাপোকা টাইপের এমন কিছু একটা আছে। যাই হোক, এখানে মনে রাখবা, আপনার ক্লাস যদি ইন্টারে পড়তাম তাহলে দিন বাংলার উপর আর পিএইচডি হয়ে যেত। হ্যাঁ, এই যে এইচএসসি 27-এ যারা আছো দেখো, তারা ভালো করবে এখন থেকে। তাদের দেখো এইচএসসি 27 কলেজে গেছে, তাদের সিলেবাস শেষ করে দিয়েছি আমি ফুল। জয়ধ্বনি হবে। আর এখানে সঠিক উত্তর দেওয়া হবে কি হবে বলতো? সমাজপতিদের নির্দেশ। আর যদি বলতো বিলাসী গল্পে কোনটা ফুটে উঠেছে, তাহলে দুইটা তথ্য মনে রাখবা, একটা হচ্ছে জাতিভেদ প্রথা, আর একটা হচ্ছে দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা। তাহার এই পরে মনে কবিতায় অলোকের পাথার বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ। অলোকের পাথার, পাথার শব্দের অর্থ সমুদ্র। পাথার শব্দের অর্থ কি? সমুদ্র। তোমাকে বলতে পারে তাহার এই পরে মনে কবিতাটি, এটা মনে রাখবা 1935 সালে, 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তার স্বামী অর্থাৎ সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে আকস্মিক মৃত্যুবরণ করে। এবং বলা হয় এই কবিতাটি হচ্ছে, এটা আসবে পরীক্ষায়, নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। কি হবে বলতো? নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। প্রশ্ন আসতে পারে তোমার পঠিত কোন কবিতাটি নাটকীয় সংলাপ ধর্মী কবিতা? এখানে কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন করা হয়েছে। এটা 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এবং আরেকটা বলা হয় প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। মনে রাখবা এই কবিতায় ফুটে উঠেছে প্রকৃতি ও মানব মন। কেন জানো? কারণ দেখবা শীতকালে গাছ থেকে পাতা ঝরে পড়ে, আর সুফিয়া কামালের কাছ থেকে তার স্বামী মারা গিয়েছিল। তাহলে দেখো প্রকৃতির কাছ থেকে মানে গাছ থেকে পাতা ঝরে পড়ছে এবং তার কাছ থেকে তার স্বামী চলে গেছে মানে মারা গেছে। সম্পর্কটা কি? সাদৃশ্য। সাদৃশ্য মানে মিল। যখন মিল বোঝাবে তখন সেটা সাদৃশ্য হবে। হ্যাঁ, ধন্যবাদ ফারুক। অতিকায় হস্তি লোপ পায় আছে, তেলাপোকা আজও ঠিকই আছে। তার মানে এটা তোমাকে দিয়ে তোমার লিখিত অংশ আসতে পারে। পূর্বে যে বড় বড় নিয়ম কানুন ছিল সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু ওই যে তেলাপোকা মানে ছোট ছোট যে কুসংস্কারগুলো আছে সেটা এখনো সমাজে নিহিত আছে। যেমন এই যে অন্নপাপ, এটাকে বলা হয়েছে। ধন্যবাদ তোমাকে লাইনটা বলার জন্য। হ্যাঁ, ফুল সিলেবাসে পড়তে হবে। এটা হবে সীমাহীন সমুদ্র হবে, সীমাহীন সমুদ্র। পরের প্রশ্নটি, মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। অবকাশ মানে ছুটি। কোন গল্পের অংশ? ঢাবিতে এই ধরনের প্রশ্ন একটা পাবা, ঢাবি সহ অন্যান্য। আমি ঢাবি বলছি কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আছে। একটা লাইন উঠিয়ে দিয়ে বা কবিতার একটা চরণ দিয়ে তোমাকে বলবে পরবর্তী চরণ কি। আজকের প্রশ্ন রেখেছি এগুলো আমি। রিউতে রিপিট করে না, কিন্তু যে ব্যাখ্যাগুলো দিয়েছে ব্যাখ্যাগুলো থেকে পাবা। আমার আইডিতে কমনের হার দেওয়া আছে, সেটা দেখে নিও, তাহলে বুঝতে পারবা।
তাহলে দেখো মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ, এটা হচ্ছে অপরিচিত গল্প থেকে নেওয়া হয়েছে। ক নম্বর সঠিক উত্তর। কোন বানানটি সঠিক? এটা অনেকেই ভুল করবা, আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করো। হীনমন্যতা ম্যাক্সিমাম উত্তর করবা হচ্ছে দেখো এখানে এই যে ক নম্বর, কিন্তু সঠিক উত্তর দেখো এখানে হীনম, দেখো হীনম মন্যতা হবে, মানে নিজের উপর মানে কোনো ধৈর্য বা হচ্ছে কোনো আত্মবিশ্বাস যখন না থাকে তখন সেটা হীনমন্যতায় ভোগে। সঠিক উত্তর এখানে ঘ, মিলিয়ে নাও। অনেকে উত্তর করবা যে ক, কিন্তু হীনম মন্যতা এটা। গুচ্ছের জন্য শর্ট সিলেবাস পড়ো, যারা রাজশাহীতে চট্টগ্রামে পরীক্ষা দিবা তাদের জন্য তোমরা ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাস আগে ভালোভাবে পড়ো, আর ফুল সিলেবাস থেকে যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিব। আর ঢাবির জন্য বিভীষণপতি মেঘনাদ কবিতাটা মানে পড়ে রাখবো আর কি। বুমেরাং শব্দটি কোন দেশীয় শব্দ? বুমেরাং, বুমেরাং এটা কোন দেশীয় শব্দ? মিলিয়ে নাও। এটা সঠিক উত্তর হবে অস্ট্রেলীয়। অস্ট্রেলীয়। কোন বানানটি শুদ্ধ? সারথি। সারথি, এটা মনে রাখবা, সারথি। আর যদি কোনো শব্দের বানানের শেষে যদি বিদ্যাযুক্ত থাকে তখন সেটা তার পূর্বে হচ্ছে রস্বইকার হয়। যেমন এটা আসতে পারে, দেখো যদি কোনো শব্দের বানানের শেষে ত থাকে, তয়বা থাকে, যেমন সহযোগী। দেখো সহযোগী বানানটা এটা ঠিক আছে, সহযোগী। তারপরে হচ্ছে উপযোগী, এই বানানগুলো ঠিক আছে, সহযোগী, উপযোগী। তারপরে হচ্ছে প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী, এই বানানগুলো ঠিক আছে। কিন্তু যখনই এর সঙ্গে তুমি তা যুক্ত করবা, তা, তখন সেটা কি হবে? পূর্বে হচ্ছে রস্বইকার হয়ে যাবে। যেমন দায়ী বানান হচ্ছে দীর্ঘইকার, কিন্তু দায়ের সঙ্গে যখনই তুমি তয়বা ফলা যুক্ত করবা তখন তার পূর্বে কি হয়ে যাবে বলো তো? রস্বইকার হয়ে যাবে। এই যে দায়িত্ব, এটা মনে রাখবা। ঠিক তেমনি ভাবে এখানে সহযোগিতা, তারপরে এখানে এই যে যখনই এর সঙ্গে তা যুক্ত হবে এর পূর্বে হচ্ছে রস্বইকার হয়ে যাবে। উপযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এইভাবে। তারপরে দেখো নিশীথ রাতে বাচ্চা বাসি, এখানে নিশীথ কোন পদ? তাহলে রাতটা কেমন? ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে গতবার 2টা প্রশ্ন এসেছে ঢাবিতে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 2 থেকে 3টা করে এসেছে। মনে রাখবা যদি কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাও তখন সেটা বিশেষণ হবে, বিশেষণ। আর যদি কেমন ভাবে, কখন, কোথায়, কেমন ভাবে, তারপর হচ্ছে কখন, তারপরে সে কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও তখন সেটা কি হবে বলো তো? ক্রিয়া বিশেষণ, যাকে বলা হয় তোমার অ্যাডভার্ব বলা হয়। কি বলা হয় বলো তো? অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। আমি যদি বলি মেয়েটি সুন্দর, সুন্দরী, বা ছেলেটি সুন্দর, তাহলে মেয়েটি কেমন? বা হচ্ছে ওই যে দুষ্টু কোকিল, এটাও পরীক্ষা এসেছে, দুষ্টু কোকিল, এখানে বিশেষণ কোনটা? তাহলে হচ্ছে দুষ্টু, এটা হচ্ছে বিশেষণ। তাহলে কোকিলটা কেমন? দুষ্টু। কেমন দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাও বিশেষণ, আর কেমন ভাবে, কখন, কোথায়, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তখন সেটা হবে ক্রিয়া বিশেষণ। এখানে খেয়াল করো, নিশীথ রাতে বাচ্চা বাসে, তাহলে রাতটা কেমন? নিশীথ। এক্ষেত্রে কি হবে? এটা বিশেষণ হবে। কি হবে? বিশেষণ। পোশাক শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। দেখো এরপরে নিত্য স্ত্রীবাচক শব্দ আরো অনেকগুলো আছে। যারা কমার্সের আছো তাদের জন্য এই যে পুরুষবাচক, নিত্য পুরুষবাচক কোনটা, নিত্য স্ত্রীবাচক কোনটা, এগুলো শব্দ থেকে আসবে কিন্তু। যেমন রাষ্ট্রপতি, বিচারপতি, কাপুরুষ, যোদ্ধা, তারপরে কৃতদার, অকৃতদার, এগুলো হবে নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য পুরুষবাচক শব্দ নিচের কোনটি? এরপরে আসতে পারে যে সতীন, সৎমা, ডাইনি, কুলোটা মানে দুষ্ট নারী, তারপরে হচ্ছে পেতনি, শাকচুন্নি, এগুলো হবে নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক, পুরুষবাচক, এগুলো দেখবা। আর এখানে হবে অকৃতদার হবে। কি হবে? অকৃতদার। আর সন্তান হচ্ছে, সন্তান, এগুলো হচ্ছে তোমার উভয়কে বোঝায়, পুরুষ স্ত্রী। এমনই করে যায় যদি দিন, যাক না, মানে নিজের জীবন নিয়ে যখন হতাশ হয়ে যায় মানুষ তখন এই ধরনের, ওই ধরনের মানে কথাবার্তা আর কি বলে। বলেছে দেখো এমনি করেই যায় যদি দিন, যাক না, এটি কোন ধরনের? এটা হবে ইচ্ছা সূচক। কি হবে বলো তো? ইচ্ছা সূচক হবে, ইচ্ছা সূচক।